আমি কি ভুল করছিলাম? আমার কেন এমন হলো? আমার উদ্দেশ্যটাই কি ছিল? আমি কোথা থেকে কোথা আসলাম? আমি তো ভালো উদ্দেশ্য নিয়ে বড় হইতেছিলাম, তাহলে আমার ক্ষেত্রে কেন এমন করলো? মনটা এতটাই সবসময় কাঁদে যে আমার চোখ থেকে পানি পড়ে না এখন আর। আর যখন আমি রাত্রে শুয়ে থাকি মনে হয় আমি কবরে আছি। আমার পাশে তো কেউ নাই, আমার সন্তান আমার করে নাই, আমার পরিবার, আমার বাবা সবাই ধরে আমি কবরের মধ্যে শুয়ে আছি একা একা। তো দেরি না করে গল্প শুরু করছি, অতিথির কাছে যাচ্ছি। প্লিজ একটু নামটা বলবেন। আমার নাম ইয়াসমিন। আচ্ছা, সো গল্পটা শুরু করুন, কিন্তু তার আগে আপনার বয়সটা কত হবে এটা একটু যদি বলে রাখতেন। এখন আমার 25 শেষ, রানিং 26 পড়েছে। ঠিক আছে, শুরু করুন ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে একবারে শিশু যাকে বলে, তখন থেকে বলতে গেলে আমার দাদুর সাথে আমার ছোটবেলাটা কেটেছে। তো আমি যখন থেকে বুঝি তখন থেকে আমার দাদুর সাথে আমার মনে আছে, আমি আমার দাদুর সাথে থাকি। তো এটা আমি আমার ভাই বোনের মধ্যে বড় হওয়ার কারণে হয়তো দাদু আমাকে আদর করে আমার দাদুর সাথে রাখে। তো আমরা 7 বোন, 1 ভাই। তো আমি পরিবারের বড়। আপনি বড়? হ্যাঁ, আমি বড়। আর আমার দাদুর সাথে যখন থাকতাম তখন মনে আছে যে দাদু আমার ভালো বন্ধু ছিল। দাদুর সাথে ঘুমাতাম, খেলাধুলা করতাম। দাদুর সাথে থাকতেন? দাদুর সাথে। বাবা মার সাথে? বাবা মা বলতে বললাম না, বড় পরিবারের বড় হওয়া, বড় নাতনি হিসেবে আমার দাদুর সাথে রাখতেন। আর আমার দাদু ছিল 6 বোন, 6 ভাই না থাকাতে আমার দাদুকে বিয়ে দিয়ে দাদা এখানে থাকে আর কি, ঘর জামাই আমার দাদা থাকতেন। তো এক সময় দাদুর বাড়ির সম্পত্তি আধিপত্য ছিল বিশাল। তো দাদা আসার পর দাদা আসলে হয়তো দাদার ভুলের কারণে সবকিছু নষ্ট হয়ে যায়। দাদুকে ছাড়াও দাদা আরো বিয়ে করেছে। তো যাক, এটা আমার দাদার কথা বললাম, দাদার কাহিনী। তো দাদুর সাথে থাকি। দাদু অনেক কষ্ট করেছে জীবনে। দাদা যখন বাইরে বাইরে ঘুরতো, দাদু একাই থাকতো বেশিরভাগ সময়টা। আচ্ছা, এবং বিয়ে করেছে আরো অনেক, মানে বিয়ে করেছে কয়টা বিয়ে করেছে দাদা? আরো 3-4টা বিয়ে করেছে। 3-4টা? হ্যাঁ। এবং সেগুলোর খবর কি জানতেন? খবর তখন তো আমি ছোট ছিলাম। দাদু বলতো যে তোর দাদু আমাকে অনেক কষ্ট দিচ্ছে। দাদা, আমার বাবা, আমার ফুফু দুইজনই। তো বলতো যে বাবা যখন ছোট 6-7 বছর, তখন আমার দাদুকে ফেলে দাদা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো, বিয়ে করতো, জমি বিক্রি করতো, এটা ওইটা। মানে সংসারে মন ছিল না আর কি? হ্যাঁ, সংসারে মন ছিল না। এবং একটু বলে রাখি প্রিয় শ্রোতা, উনি দাদু বলতে ওনার দাদিকে বোঝাচ্ছেন, এবং দাদু হচ্ছে দাদিকে বলছেন। হ্যাঁ, দাদি। ঠিক আছে, বুঝতে পেরেছি। প্লিজ। হ্যাঁ। তারপর এই তো দাদু গল্প করতেন, দাদুর কষ্টের কথা আমাকে বলতেন। তো দাদুর কথা শুনে আমার খারাপ লাগতো। ছোট দাদুর মনে অনেক কষ্ট, যেহেতু দাদা বেশিরভাগ সময়টা বাইরে কাটাতো। আমার ফুফু আমার বাবার কোনো খবর নিত না। দাদুই সংসারটা আসলে। তো দাদু তো ছিল সহজ সরল আগের মানুষ, বুঝতো না দাদুর নামে যে সম্পত্তি গুলো ছিল। দাদা বলতো যে এটা বিক্রি করো, বিক্রি করলে ভালো জমি তোমাকে আমি কিনে দিব। তো দাদু সহজ মনে দাদাকে লিখে দিত। তখন তো দাদা নামে হয়ে যেত। তখন দাদা বিক্রি করে দাদুকে আর দিত না, ওইভাবেই নষ্ট করে ফেললো জমি টমি যা টাকা পয়সা ছিল এগুলা। বা বিভিন্ন সময়ে বিভিন্ন অকারেন্স করাতে দেখা যেত দাদাকে জেলে যেতে হতো। তখন জেলেও যেতে হয়েছে? অকারেন্স বলতে কি করতেন উনি? এই যে মানে একটু সন্ত্রাসী টাইপের, বলতে হুমকি দেওয়া আর কি। মানুষকে হুমকি দিত, মানে একটু ভয়টা দেখাতো। তো এই কারণে দেখা যেত যে মানুষে একটু হলে আর একটু বাড়িয়ে কেস করে দিত আর কি, যে লোকটা ভালো না এরকম। তারপরে দেখা যেত দাদাকে পুলিশে ধরে নিয়ে যেত। তো দাদু ওই সময় কি করতো, গরু থাকলে গরু যা থাকতো আর কি। পরে এক সময় শুনলাম যে ঘরটা পর্যন্ত বিক্রি করে আমার দাদাকে ছাড়িয়ে আনতো। আচ্ছা। তারপর এভাবে আর কি দাদুর গল্প আমাকে বলতো। তো দাদুর সাথে আমার ছোটবেলাটা বেশ মজারই ছিল। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, দাদু আমাকে একবারে ভোরে ঘুম ভাঙাতো যে উঠ, আরবি পড়তে যেতে হবে। তখন তো মসজিদে আর কি সকালবেলা আমাদের মক্তব বসতো, ছোটবেলায় মনে আছে, যখন ওইখানে পড়তে যেতাম। বা পাড়াতেও মহিলারা পড়াতেন, আরবি পড়াতেন। তখন দাদু আমাকে ঘুম থেকে তুলে আরবি পড়াতে পাঠাতেন। শিক্ষার যে একটা প্রথম আর কি ওটা হলো আরবি পড়ার মাধ্যমে। একবারে ছোটবেলা প্রাইমারিতে যাওয়ার আগে ফার্স্ট শুরু হয় আরবি পড়া দিয়ে, মক্তবে পড়তাম। তারপর দাদুর সাথে যখন রাত্রে ঘুমাতাম বলতাম যে দাদু একটা গল্প বলো, যে আমাদের গ্রামাঞ্চলে ওই কিচ্ছা বলে আর কি, বলো একটা কিচ্ছা বলো। তো দাদু বিভিন্ন কিচ্ছা বলতে বলতে দেখা যেত দাদু ঘুমিয়ে পড়তো। আবার দাদুকে বলতাম, ধাক্কা দিতাম, এই দাদু তুমি তো ঘুমিয়ে পড়ছো, গল্পটা শেষ করো। এই পর্যন্ত বলছিলাম যে একটা রাজার কাহিনী বললে যে রাজার 7 ছেলে ছিল, 1 মেয়ে ছিল, ঘুমিয়ে। তারপর কি হলো? তারপর আমি এই তো পরে এর রাজার মেয়ে এই হয়েছে, এরকম বলতে বলতে দেখা যেত যে দাদু ঘুমিয়ে পড়তো। তারপরে এরকম আমিও ধাক্কা দিতাম যে দাদু শেষ করো। তারপর ঘুমিয়ে ঘুমিয়ে গল্প শেষ করতো, যে হ্যাঁ গল্প শেষ। তারপর ঘুমাতাম। তো অনেক সময় গরমের সময় যখন দাদুর সাথে ঘুমাতাম, দাদু কি করতো, হাত পাকা দিয়ে বাতাস করতো। ঘুমের মধ্যেই দেখতাম যে হাত পাকা নাড়াইতেছে, আমাকে বাতাস করতেছে। অনেক আদর করতো আমাকে দাদু। ছোটবেলা বলতে খুব একজন ভালো বন্ধু আমার দাদু ছোটবেলা।
তারপর দাদুর সাথে মিশমিশি ঝগড়া হতো, যেমন আম পাড়া নিয়ে বেশিরভাগ সময়টা দেখা যেত যে একটা গাছ ছিল, দাদু ওই গাছটা লাগাইছে, আমটা যখন একটু পাকতো তখন আমি কোটা নিয়ে কি করতাম, ছোট ছিলাম তো, হ্যাঁ একটা কোটা নিয়ে ওইটা পারতাম। দাদু বলতো আচ্ছা আর কটা একটু একটু পাকো তারপর পার, বলতাম যে না তুমি না করো কেন, এটা তুমি লাগাইছো দেখি আর তোমার আমি পারবো এটা। তারপর দাদু, আমার ফুফু ছিল তো, দাদু চাইতো কি যে কিছু আমি একটু পাকুক তারপর বেশি করে আমার ফুফুর বাড়িতে দেবে, তখন আমি আর কি করতাম একটা পাকলে ওইটাই আমি পারতাম, আর আমি দাদুর কথা শুনতাম না। এইগুলো নিয়ে একটু একটা ঝগড়া হতো, দাদু কারাকারি করতো কোটা নিয়ে যে এটা পারিস না, আমি আবার কি করতাম লুকিয়ে যেতাম, লুকিয়ে এটাই পারতাম, গাছে উঠতে পারতাম না, গাছে উঠতে গিয়ে আমার ভয় লাগতো, একটু উপরে উঠলে নিচে তাকালে মাথা ঘুরাইতো। আমার মনে আছে তখন আমি ছোট একটা সুপারি গাছে উঠছি, তো তখন আইসক্রিম খাবো, যে 5টা সুপারি দিলে একটা আইসক্রিম দেয়। তো তারপর আমি কি করলাম, দড়ি পায়ের মধ্যে বেঁধে আমি ওইটাতে উঠতে চেষ্টা করলাম, যে আমি তো গাছে উঠতে পারি না, একটু উঠলাম, উঠটা যখন দেখি আমি কতটুকু উঠছি উপরে, নিচের দিকে তাকাইছি যে আসলে তখন দেখি লম্বা একটা সুপারি গাছ, আমি তো বেশ উপরে উঠে গেছি, তখন আমার মাথার একটা ঘোরান দিল, আমি একেবারে সোজা নিচ দিকে পড়ে গেছি। পড়ে গেছি বলতে কি সুপারি গাছে ধরে, মানে ধরে একবারে গড়ায় নিচে বসে পড়ছি। মানে আমার মনে হয়েছে যে আমি কত উপরে, আর আমি এত উপর থেকে মানে নিচে আমার মাথা একেবারে ছিলে গেল না, শরীর তো ছিলে যাওয়ার কথা না, না আমি ধরছি গাছ, একটু ব্যথা পাইছি, হাতে একটু লাগছে, তো যাক এরপর থেকে আমি গাছে ওঠার চেষ্টা করি নাই। খুব সুন্দর একটা স্মৃতি শেয়ার করলেন। প্রিয় শ্রোতা, একটু বলতে চাই আপনাদেরকে, এই যে গল্পটা শুরু করার আগে, মানে অনুষ্ঠানটা শুরু করার ঠিক 2-3 মিনিট বা 5 মিনিট আগে আমি দেখলাম যে আমাদের আজকের অতিথি এখানে বসে কান্না করছে, চোখ ভেজা, আর এখন দেখুন আনন্দ শেয়ার করছে সে। মানুষের স্মৃতিগুলোই কিন্তু এমন, স্মৃতিগুলোই কিন্তু মানুষকে আসলে বাঁচায়, স্মৃতিগুলো কাঁদায়, স্মৃতিগুলোই সব। তো আমি জানি না ওর জীবনের দুঃখগুলো কি, ওর জীবনের দুঃখ নিশ্চয়ই আছে, সেগুলো শেয়ার করতে আসছে, সেগুলো আপনার সামনে আজকে বলবে, হয়তো হালকা হতে। অপেক্ষা করুন, শুনতে থাকুন, সাথে থাকুন। জি, তারপর ওই দিন আর হলো না আইসক্রিম খাওয়া, তো যাক এরপরে আমি গাছে ওঠার কোনো সময় চেষ্টা করিনি। তো এইভাবে তো ছোটবেলাটা, তখন তো মনে হয় 4 বছর বয়স, 4 বছর 5 বছর এরকমই বুঝি যেহেতু একটু। তো পরে তো আরবি পড়ার পাশাপাশি তখন বাবা কি করতেন, বাজার থেকে একটা বাল্য শিক্ষা কিনে আনলেন, ওটা আমাকে পড়াতেন। বাল্য শিক্ষা? হ্যাঁ বাল্য শিক্ষা, আমি বাল্য শিক্ষা পড়ছি, ওটা আমার মনে আছে। তো এটাতে কি যুক্ত বর্ণগুলো ছিল খুবই হার্ড, মানে উচ্চারণ করতে গেলে বা পড়তে গেলে একটু মানে কঠিনই মনে হতো। তো আমার বাবা ছিল তখনকার প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করেছে, তো আগের মানুষ ছিলেন, তো বাবা খুব মেধাবী ছিলেন, হয়তো আমার দাদা ওইভাবে খোঁজ খবর না নেওয়ার কারণে আমার বাবার পড়াশোনাটা হয়নি। বাবা বুঝতে পারিনি পড়াশোনার মর্যাদা কি। দাদু পাঠাইতো যে যা স্কুলে যা, ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত, বাবার গল্প আর কি আড্ডা দিত। তারপর সে সময় তো আসলে প্রপার ফ্যামিলির একটা ইয়ে ছিল না, শাসন টাসন গুলো অনেক আগে আর কি। তো বাবা পড়াশোনা করে না, এই যে বন্ধু বান্ধবের পাল্লাই করে বাবা পড়াশোনাটা হলো না। দাদু বেশি একটা জোর দিত না, আদরের ছেলে যা বলতো তাই, মানে ধমক দিলে দাদু ভয় পেয়ে যেত যে আমার একটা ছেলে, তাকে এত শাসন করার দরকার নাই, ছেলে যা মনে করে তাই বাবার উপরে ছেড়ে দিত। আর তখন তো আমার বাবা ছোট, নিজের ভালো মন্দ বুঝবে কি, গার্ডিয়ান যদি গাইড না দেয় তাহলে তো আর বুঝতে পারে না। তারপর বাবা ভালো শিক্ষা আনলেন, ভালো শিক্ষা পড়াতেন, ওইটা স্কুলে ভর্তির আগে। তো ভালো শিক্ষা পড়ানোর সময় বাবা যেভাবে বলতেন, বাবা রাখছিল, তো আমি যদি ভুল করতাম কি করতো, মারতো। তখন ভয় পেতাম আমি, যে পড়াটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতাম, যে আমি যদি ভালো করে না পড়ি তাহলে তো বাবা আমাকে মারবে, ওটা শিখার চেষ্টা করতাম। আর বাবার এত রাগ ছিল যে যদি কেউ মানে আমাকে মারতেছে, যদি কেউ যেত যে না মারিস না, বা এই দাদু গেলে আর কারো কথা শুনতো না, মানে রাগটা আগে আমার উপরে, হ্যাঁ পারতেছে না কেন, পারতে হবে। আর বাবার শাসনটা ভালোই ছিল আমার জন্য, কারণ আমি বাবাকে ভয় পেয়ে আমি পড়াটা আরো মনোযোগ দিয়ে শিখতাম, যে তা না হলে তো মার খেতে হবে। ছোটবেলায় ভর্তির আগেই যখন পড়াতেন, তখন আমার মনে আছে, আমি তো তখন ছোট খুব, তখনকার কথাগুলো আমার স্পষ্ট মনে আছে, যে আমার বাবা বলতো যে পড়াশোনা বই পড়াটাই শিক্ষাটাই বড় কথা না, বড় কথা হলো তোমাকে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। তুমি মানে মিথ্যা কথা বলবো না, ফার্স্টে বললো যে মিথ্যা কথা বলা যাবে না, আর লোভ জিনিসটা তোমার মধ্যে যাতে না থাকে। চমৎকার, এই সুন্দর একটা কথা। কিন্তু আমরা একটা কথা বইতে পড়েছি যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এই কথাটা আপনার বাবা ওই সময় চমৎকার ভাবে আপনাকে বোঝালেন, যে শুধু পড়াশোনা করলেই হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। পড়াশোনা করা কিন্তু এক জিনিস এবং প্রকৃত মানুষ হওয়া আরেক জিনিস। প্রিয় শ্রোতা, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার তারপর এটা। হ্যাঁ বলুন। হ্যাঁ তারপর বাবা তো একবারে দাদু প্লাস আমার বাবা, ছোটবেলাটাই আমার দাদুর সাথে আমার বাবা, দাদু আরবি পড়াতেন, বাবা আর কি বাংলা পড়াতেন। তো ছোটবেলা থেকে বাবার অ্যাডভাইস স্টার্ট হলো যে মিথ্যা কথা বলা যাবে না, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, স্কুলে ভর্তি করবা, রাস্তা দিয়ে যখন যাবা তখন সোজা নিচ দিকে তাকিয়ে যাবা, সামনের দিকে খেয়াল করবা। এদিকে ওদিক তাকাতাকি করলে দেখবা যে তোমার সামনে একটা বড় একটা পাথর কিংবা কোনো কিছু আছে, তখন তুমি ওটাতে হোঁচটকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এদিক ওদিক তাকাতাকি করতেছো, দেখবা যে পড়ে গেছো গর্ততে। তো তোমাকে কি খেয়াল করতে হবে, যে তুমি সামনে যাইতেছো ওই জিনিসটাই তোমার খেয়াল করতে হবে, আর ওইভাবেই তুমি চলবা, তোমার সামনে কি আছে ওইটাই দেখবা, এদিকে ওদিকে তাকাতাকি করবা না, আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, আমি যা বলি তাই। এটা আমার বাবার কথা ছিল।
তো তারপর আমি যখন হাঁটতাম আর কি, যে বাড়িতে যাবা যেখানেই হাঁটতে গেলে আমার বাবার কথাটা আর কি মনে পড়তো, যে বাবা তোমাকে এইভাবে বলেছে, যে সামনে খেয়াল রাখতে, আমার সামনে কি আছে ওই জিনিসটা আমি খেয়াল রাখতাম। তো ফার্স্ট বাবা ছোটবেলায় মনে আছে বাবার হাত ধরে স্কুলে গেলাম, প্রাইমারিতে ভর্তি করে দিল ক্লাস 1-এ। স্কুলে ভর্তি হওয়ার খুব খুশি যখন আমি যাই, আমার মনে আছে হেড স্যারের রুমে গিয়ে বসলাম, তারপর আমার নাম জিজ্ঞেস করলো, বললাম আমি, তারপর ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর খুব খুশি যে আমি স্কুলে ভর্তি হয়েছি। তো বাড়িতে আসতাম, বাড়িতে আসলে যখন 1-এর বই দিল তখন তো বাবাই পড়াতেন। তো শুরু হলো প্রথম আর কি স্কুলে যাওয়া আসা। কেমন লাগতো স্কুলে যেতে প্রথম প্রথম? হ্যাঁ, খুব ভালো লাগতো। দৌড়ে সবার আগে চলে যেতাম যে আমি স্কুলে ভর্তি হয়েছি। আর আমার ক্ষেত্রে কি হইতো জানেন, মানে আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতো মা এবং আমি কান্নাকাটি করতাম। আমার কেন ভালো লাগতো, আমার কেন জানি ভালো লাগতো পড়াশোনাটা। ওই যে বাবাই ভালো শিক্ষা পড়াতেন, তখন থেকে আগ্রহটা যে বাবা আমাকে পড়াতে চাই, বা ওইরকম ভাবে বলে যে মানুষের মতো মানুষ হতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে। তখন থেকে আমার মাথায় এটা কাজ করতো যে হ্যাঁ, পড়াশোনা না করলে তো আমি বড় কিছু হতে পারবো না, হ্যাঁ ভালো কিছু হতে পারবো না, বা পড়াশোনা করলে মানুষের মতো মানুষ হওয়া যাবে। বইয়ের মধ্যে অনেক কিছু আছে। পড়াশোনা কিন্তু আসলে শুধু মানুষের মতো মানুষ হওয়া তো একটা ব্যাপার, হয়তো একটা সময় আপনি আর্ন করবেন ভালো, সেটা পিছনে হয়তো সাপোর্ট দিবে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি প্রকৃত মানুষ হওয়া, যেটা একটু আগে বললাম, অনেক কিছু শেখা, মানুষের সাথে আচার ব্যবহার থেকে সবকিছু কিন্তু পড়াশোনায় শেখা যায়। তো পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে। আমার যারা শ্রোতা রয়েছেন, মা বাবা রয়েছেন, যাদের ছোট বাচ্চা আছে বা অনেকেই আছে পড়াশোনা করছো বা করছেন, সবার জন্য কিন্তু প্রযোজ্য। পড়াশোনার কিন্তু ইম্পর্টেন্স অনেক অনেক অনেক। হ্যাঁ, তারপর এই সবার আগে দৌড়ে চলে যেতাম স্কুলে। অনেক সময় স্কুলে গিয়ে দেখতাম যে স্কুলের দরজা বন্ধ, আমি সবার আগে চলে গেছি। তো আগ্রহটা এরকমই ছিল। তো স্কুলে যেতাম, স্কুলে খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম। ক্লাসের মধ্যে আমি ভালোই ছিলাম, আমার এক ছিল রোল এক থাকতো, ফার্স্ট ছিলাম ক্লাসে। আচ্ছা, আমার বাবার এটাই বেশি যে বাবার পড়ার কারণে আমি ক্লাসে ভালো করতে পারতাম। তো বাবা যখন পড়াতেন তখন এই যে আগে তো বলতামই যে বাবার অ্যাডভাইস থাকতোই, তারপরে যখন প্রতিদিন একটা না একটা অ্যাডভাইস থাকতোই, লোক করা যাবে না। একদিন বলতেছে যে দেখো তুমি যাইতেছো একটা আম গাছ, তো তার নিচে একটা বড় আম পড়ে আছে, অনেক সুন্দর দেখতে আমটা, ছোট তুমি, তো যে কারো দিকে যেতে পারে যে আমটা আমি নেই, আমি এটা খাই, কিন্তু এটা তো অন্যের জিনিস, ওইটার প্রতি তোমার লোভ করা চলবে না। একটা আম, ওই জিনিসটার প্রতি যাতে তোমার লোভ না থাকে। তো লোভটা কিন্তু ছোট থেকেই বড় হয়, যে আমটার প্রতি যদি তোমার লোভ হয়, আস্তে আস্তে দেখা যাবে তুমি আরেকটা জিনিস ধরবা, আরেকটা এরকম, যে এই জিনিসটার প্রতিও তোমার যাতে লোভ না থাকে। ছোট থেকেই চমৎকার সব শিক্ষার মধ্যে দিয়ে বড় হয়েছে, এবং তাতে করে কি লাভ হয়েছে সেই শিক্ষাগুলো কিন্তু এখনো ধরে রাখছেন আপনি। এবং এটাই হচ্ছে আলটিমেট কথা, যে একেবারে ছোটবেলা থেকে যদি ভিতটা চমৎকার ভাবে গড়ে দেওয়া যায়, সেটা কিন্তু একেবারে আমৃত্যু সেটা মনের মধ্যে থাকে। হ্যাঁ, তারপরে তো ঠিক আছে, এটাও আমার মনে থাকতো। আমি যখন চলাফেরা করতাম তখন ওই জিনিসটা মাথায় নিয়ে খেয়াল করতাম। এমনকি দেখা যেত যে যখন আমি স্কুলে যেতাম তখন একটা মাঠ ছিল, ধান ক্ষেত। তো ক্ষেতের মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল, এই পাশে ধান ওই পাশে ধান, ছোট একটা রাস্তা, ওইটা দিয়ে একটু হেঁটে যাইতে তারপর একটা বড় রাস্তা, ওইখানে স্কুলটা ছিল, আমাদের প্রাইমারি স্কুল। তো আমার সাথে যারা পড়াশোনা করতো ওরা তো সবাই ছোট ছোট, ওরা কি করতো, যাওয়ার সময় ধান ক্ষেতের মাঝখান দিয়ে ধান খেতে হাত দিত, আর এতগুলো ধান একসাথে ছিঁড়তো আর ফালাইতো, যাইতো ধানগুলো ছিঁড়তো আর ফালাইতো। তো আমি কি করতাম, ওদের দেখা দেখি আমি হাত দিতাম, হাত দিয়ে যখন ধানটা তুলতাম, মানে তুলতে চাইতাম, তখনই মনে হতো যে বাবা তোমাকে বলছিল যে কারো জিনিস মানে অন্যের কোনো ক্ষতি করা যাবে না, এটা তো ধানটা তো অন্যের, আমি এটা কেন নষ্ট করবো, এই ধানগুলা তো আমি ফালাইতেছি, এই লোকটার তো ক্ষতি হইতেছে। আমি হাত দিতাম, জাস্ট ধান তুলতাম না, হাত বুলাই চলে যেতাম, মানে ধানের উপর দিয়ে এমনি হাতটা আলতো ভাবে ফেলাই হেঁটে যেতাম। আমি কোনো সময় তুলতাম না ধানটা, যদিও তুলতে চাইতাম ওই কথাটাই মনে পড়তো। তো এভাবে যাওয়া করতে থাকতাম। আপনাকে কিন্তু শিক্ষা দিল একটা আম দিয়ে, কিন্তু সেটার প্রভাব ওই যে ধানে আপনি আমি এটা কোনো ক্ষেত্রেই হয়তো কাউকে ক্ষতি করেননি বা করতেনও না, এটাই। তারপর এই যাওয়া আসা শুরু হতো, পড়াশোনা বাড়িতে বাবার হতো, কিন্তু আমার মা তো আসলে পড়াশোনা একটু কম জানতেন। মা আসলে ওই জিনিস মানে এটার প্রতি আগ্রহ ছিল না যে আমার মেয়ে পড়াশোনা করবে। মা একবারে পড়াশোনা জানো, নামটা কোন রকমে পড়ে, মানে নামটা লিখতে পারে। তো মার আগ্রহ ছিল না, বাবার আগ্রহতেই আমার পড়াশোনা স্টার্ট, যাওয়া আসা। তো যখন একটু প্রাইমারিতে ভর্তি হলাম, তো একটু মোটামুটি বুঝি, একটু টুকটাক কাজ করার মতো। তো মা বলতো যে কাজ করার জন্য, তো আমি কি করতাম, কাজে ফাঁকি দিতাম, কাজ করতে মন চাইতো না আমার, শুধু বই পড়া, স্কুলে যাওয়া, এই। তো দেখতাম যে মা এই জিনিসটার প্রতি খুব বেশি একটা মানে সন্তুষ্টি ছিলেন না আর কি। মানে একটু করতেন যে মেয়ে হয়েছে, তোমার তো মেয়ে হইলে তো মেয়েদের কাজই তো সংসারের কাজ করা, যারা পড়াশোনা করে তারা কি কাজ করে না। তো এরকম একটা ছিল। তো আমার তো আবার ছোট বোন ছিল, আমি কি করতাম, তাদেরকে কোলে নিতাম, তাদের সাথে খেলা করতাম, আর এই সুযোগ দিতাম যে মা যাতে কাজটা করতে পারে, মানে কাজ না করে এই সময়টা আমি করতাম। তো এটা বাবা যখন শুনতো যে মা একটু টুকটাক কাজ নিয়ে কিছু বলতো, তখন বাবা আমাকে বলতো যে তুই এগুলা শুনবে না, এইখানে শুনলে ওইখানে যাতে চলে যায়, এরকম তুই কোনো কিছু বলবে না, তোর মা তো বুঝে না,
যা কিছু বলো, তুই এগুলা মন খারাপ করিস না, তুই শুধু পড়াশোনা করবে, স্কুলে যাওয়া আসা করবে, কোনো সমস্যা হলে আমাকে বলবি, ব্যাস এটাই। আর দাদু তো আছে আমার, আমার খাওয়া দাওয়া সবকিছু ব্যাপারে দাদু তো খেয়াল রাখতেছে। তো মার যা কিছু বলতো আমি এগুলো শুনতাম, জাস্ট আর কিছু বলতাম না। আমি, আমার বোন ছিল, ছোট বোন, ওদের কোলে নিতাম, খেলাধুলা করতাম, এই তো এভাবে স্কুলে যাওয়া আসা, স্কুলে যাই, খেলাধুলা করি, বাড়িতে আসি, মা টুকটাক এগুলো আমি শুনি না। ক্লাসে এভাবে দ্বিতীয় তৃতীয় আমি প্রথম হই ক্লাসে। তারপর যখন তৃতীয় থেকে প্রাইমারিতে উঠলাম, 5 ক্লাস, তখন তো একটু মোটামুটি বড় আমি। তখন যে বড় হওয়ার সাথে সাথে মা এই জিনিসগুলো একটু বেশি করতো আর কি, যে কাজ করি না কেন, এই বিষয়টা মা একটু বেশি করতো, যে কাজ করে না যারা পরে তারা কি কাজ করতে পারে না, মেয়েদের পরের বাড়িতে গিয়ে তো কাজই করতে হবে, পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কি করাবে ওকে, বাবার সাথে চিল্লাচিল্লি করতো। আর আমাদের ফ্যামিলিটা তো খুব গরিব ছিলাম আমরা ছোটবেলায়, তো দেখা যেত যে খাওয়া দাওয়া সবকিছুর ব্যাপারে সংসারে একটা অভাব থাকতো। আপনার বাবা কি করতেন যেন? বাবা, আমার বাবা ছিল, মানে আমাদের একটা নৌকা ছিল, ওইটাই ছিল আমার উপার্জনের একমাত্র উপায়, যে ওইটা দিয়ে লোক পারাপারে যা আসতো তা দিয়ে আমার সংসার চলতো। এবং আপনার সংসারে মানুষ ছিলেন কত? 9 জন? হ্যাঁ, তখন না, তখন তো এটা প্রাইমারির কথা। আচ্ছা, তখন আমরা 4 বোন। 4 বোন, বাবা মা 6 জন আর কি। হ্যাঁ, 5 বোন তখন আমরা। 5 বোন, আচ্ছা। হ্যাঁ, আমরা, আমার ছোট বোনটাও আমার 2 বছরের ছোট, মানে আমরা জমজের মতোই ছিলাম আর কি, ছোট ছোট ছিলাম, মানে অর্থনৈতিক ভাবে আসলে টানাপোড়েনের মধ্যে বড় হয়েছেন। তো কি করতাম আমি আসলে ছোটবেলা থেকে আমার মাথাটা কেমন একটু শার্প ছিল, যে আমার বাবা যেগুলো বলতো এগুলো খেয়াল রাখতাম। আর বাবা যে কষ্ট করতেছে, যে আমার বাবা নৌকা দিয়ে ওপারে যায় এদিকে আসে, বাবার এই কষ্টটা আমার মধ্যে লাগলো, যে আমার বাবা তো খুব কষ্ট করতেছে, কষ্ট করে আমার পড়াইতেছে, তো আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, বাবার কষ্টটা দূর করতে হবে, বাবার মুখে হাসি ফোটাতে হবে। এটাই ছিল আমার একবারে মানে প্রাইমারি পর্যন্ত আমার এটাই, যে এই স্বপ্নটাই, বাবার কষ্ট দূর করতে হবে, আমি আমার বাবার মুখে হাসি ফোটাবো। তো আমি আমার ছোট বোনগুলাকে পড়াতাম, ওদের সাথে আমি খুব মিশতাম। আমার ছোট 2টা বোন সোনিয়া, জিনিয়া, ওদের সাথে আমি এত ক্লোজ ছিলাম যে কোনো একটা হাসির কথা হইলে আমি ওদের সাথে শেয়ার করতাম। আমি কিন্তু অনেক বড় ছিলাম, ওই সোনিয়া জিনিয়ার কথা বললাম যে ও আমার 2 বোনের তারপরে ছোট, আমার যে ছোট ছিল ওর সাথে বেশি আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না আর কি, বেশি একটা ক্লোজ ছিলাম না, কারণ ও একটু কাজের প্রতি আগ্রহ ছিল, তো মা ওকে একটু বেশি ভালোবাসতো আর কি, যে ও কাজ করে। মানে আপনার মায়ের ব্যাপারটা হচ্ছে যে সংসারের কাজে সাপোর্ট দিলে তাকে বেশি পছন্দ করবে। হ্যাঁ, মার কথা হলো যে মার হাতে হাতে কাজ করতেছে, মাঝে ও আবার পড়াশোনায় ফাঁকি দিত, পড়াশোনা ভালো ছিল না। আমার কথা হলো যে আমি পড়াশোনা করব, কিন্তু কাজটা আমার ভালো লাগে না, কাজটা তো আমি পরে করতে পারবো, কিন্তু পড়াশোনাটা যদি ভালোভাবে না করে থাকে তো আর সামনে আমি এগিয়ে যেতে পারবো না। সেটাই আপনার স্বপ্ন হচ্ছে বাবার মুখে হাসি ফোটানো। বাবা আপনার জীবনে একটা বড় একটা প্রভাব ফেলেছে একেবারে ছোটবেলা থেকে। প্রিয় শ্রোতা, এখন আমরা একটা বিরতিতে যাব এবং আপনাদেরকে কিছু বলতে চাই আমি, সেটা সব মানুষের জীবনে কিন্তু ডাইমেনশন থাকে, দুঃখ হতাশা এগুলো থাকেই, এবং এখানে যে গল্পগুলো আপনারা শুনে থাকেন সেগুলো কিন্তু এরকম ডাইমেনশনাল, সবকিছুর সংমিশ্রণে এই গল্পটা, এই জীবনের গল্প অনুষ্ঠানটা। সো আজকের অতিথির জীবনটাও সেরকমই। শুরুতে দেখেছেন যে ওর খুব সুখের কিছু স্মৃতি শেয়ার করলো দাদুর সাথে। তার আগে আমি বলেছি যে অনুষ্ঠান শুরু করার আগে দেখতে পেয়েছি ওর চোখে কান্না, পানি ঝরছে। সো সামনে কি আসছে সেটার জন্য অপেক্ষা করুন, এবং প্লিজ বলুন যেখানে শেষ করেছিলাম আমরা। তো এই যে ছোটবেলা থেকে আমার প্রতি মায়ের, মানে কি আমি আসলে কাজ করতাম না, দেখতাম যে মা আমার প্রতি একটু অসন্তুষ্ট থাকতেন আর কি, এই কিন্তু বাবা সাপোর্ট দিত, এই জন্য আর মায়ের এগুলো আমার খারাপ লাগতো না, কষ্ট লাগতো না। পাড়ার লোকেরা বলতো যে অভাব অনটনে পড়াশোনার কি দরকার, ঢাকায় কাজ আছে অনেক, কাজে দিয়ে দাও ওকে, কিংবা গার্মেন্টসে, এরকম একটা। তখন আমি প্রাইমারি শেষ করে 6 ভর্তি হবো আর কি। তো প্রাইমারিতে বলি যে আমি তো বরাবরই ভালো ছিলাম ক্লাসে, তো প্রাইমারি শেষ করার পর যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন আমার উৎসাহটা আরো বেড়ে গেল পড়াশোনার প্রতি। তখন তো আমি মহাখুশি যে আমি পড়াশোনা করতে পারতাছি, আমি এত অভাব অনটনের মধ্যেও আমার বাবা আমাকে পড়াইতেছে, আমি তো তা না হলে জীবনের পড়াশোনা কি জিনিসটা দেখতেই পেতাম না। 6 যখন আমি রানিং চলতেছি তখন একটু একটু যে বিষয়টা ঢাকায় আসার ব্যাপারটা, তখন বাবা এগুলা শুনতো না। ওইভাবে যখন একটা মানুষকে সবসময় যখন একটা বিষয় বলা হয় তখন একবার না একবার মাথায় একটু নাড়া দেয় যে দেখি একটু বিষয়টা আসলে কি হতে পারে। তো 6 থেকে 7 উঠলাম, তখন আমার মনে হচ্ছে বাবাকে এভাবেই বোঝানো হলো, বা আমাদের এলাকায় আরেকটা লোক আছে, তার মেয়ে ঢাকা থাকে, উনিও গিয়ে বললেন যে ভালোই কাজ করলে টাকা ভালোই পাওয়া যায়, গার্মেন্টসে দিলেও ভালো টাকা পাবে, ওকে দিয়ে দাও, আমার মেয়ের সাথেই থাকবে। বাবা ও বিষয়টা একটু মাথায় নিচ্ছে যে দেখি, সবসময় বলাতে বাবাও কেমন জানি একটু সম্মতি দিছে। তো পরে মনটা একটু খারাপ হলো যে আমার বোধহয় পড়াশোনা করা হবে না, এরকম ভাবতে থাকলাম। তো বাবা ঢাকা আসলো, ঢাকা আসার পর আমার বাবা
দেখলো যে ও সকালে ঘুম থেকে ওঠে, রান্না বান্না করে, তারপর খাবার নিয়ে অফিসে যায়। অফিস পর্যন্ত বাবা গেছে, যে অফিসে একটু লেট হলে দেখা যাচ্ছে যে সামনে আটকায় রাখে বা ওকে জবাবদিহিতা করতে হয় যে লেট কেন হলো। আর পাশাপাশি আরেকটা চিত্র দেখলো যে যারা স্কুলে যাইতেছে ওদের হাতে ওদের ব্যাগ, খাতা কলম বা স্কুল ড্রেস, এই দুইটা জিনিস বাবা ঢাকায় এসে দেখলো। বাবার মনে এই জিনিসটাই নাড়া দিল যে গার্মেন্টস জীবনের লাইফটা কেমন আর স্কুলের লাইফটা কেমন, দুইটা তো দুই পৃথিবী। ও বাড়িতে গেল, বাড়িতে গিয়ে বললো যে আমার মায়ের সাথে বলতেছে যে না, এটা কখনো হবে না, আমার মেয়ের হাত থেকে আমি বই কেড়ে নিতে পারবো না। আমি দেখেছি ওইখানে গিয়ে যে ওই জীবনটা কত কষ্টের, এই বয়সে আমি ওকে এই কষ্টের জীবনে দিতে পারবো না, ও পড়াশোনা করবে, এটাই হচ্ছে ফাইনাল। তো আমাকে ডেকে বলতেছে যে দেখ, তুই এইসব কথা শুনে আবার মন খারাপ করিস না, পড়াশোনা তোকে করতে হবে। এই কথা শুনে তুই আবার মন খারাপ করে পড়াশোনার প্রতি যেন আগ্রহটা কমে না যায়, আর যে যাই বলুক তো এগুলা কানে নিবে না। তো শেষ, তখন থেকে আবার 16 মনোযোগ দিয়ে পড়াশোনা। আর আমি খেয়াল করতাম কি যে স্কুলে যখন স্যারেরা পড়াতেন কোন বিষয়টা শিকার মতো আছে, যে বাবা তো আমাকে শিক্ষা দিতেন ভালো কোনো কিছু করার, সেম ক্লাসে স্যার কি বলতেন স্যারের উপদেশগুলো আমি মনে রাখতাম। তো আমি যখন এটা তখন মনে আছে যে স্যার একটা গল্প পড়ছিলেন বই পড়া, এটা প্রমোদ চৌধুরী লেখা। ওইখানে ছিল যে পড়াশোনাটা হচ্ছে মানুষের ভিতরে পৌষত্বটাকে নষ্ট করে মনুষ্যত্বের বিকাশ ঘটায়, আর ঠিক সেম পড়াশোনাটা হচ্ছে উপরে ওঠার একটা সিঁড়ি, পড়াশোনা না করলে কেউ জীবনে উপরে উঠতে পারবে না। এই লেখকের কথাগুলো আমার মাথায় খুব আমি ধরলাম, তার মানে সবসময় আমাকে পড়াশোনাটা প্রাধান্য দিতে হবে। তো যাক, এর মধ্যে তো আমি স্কুলে যাওয়া আসা তখন ভালোই চলতেছে। আর বাড়িতে এসে দেখতাম কি যে এই যে মার হাতে হাতে কাজ করতাম না, একটু মা একটু অসন্তুষ্ট থাকতেন, একটু রাগারাগি চিল্লাচিল্লি করতেন যে কাজ করে না, এটা পড়াশোনা করলে কি কাজ করা যায় না, এরকম চিল্লাচিল্লি করতেনই। তা আমি এগুলো কানে নিতাম না। অনেক সময় দেখা যেত বলতো যে আমি রান্না করি তুই কাজ, এটা তোর খারাপ লাগে না, লজ্জা লাগে না, এরকম বলতো। অনেক সময় খেতে গিয়েও কি করতাম, ভাত রেখে চলে আসতাম, শুয়ে পড়তাম। এই আর দাদু ছিলেন, দাদু খেয়াল রাখতো আমার খাওয়া দাওয়ার বিষয়টা সব সময়। তো একদিন দেখা গেল যে আমি সকালবেলা স্কুলে যাব, রেডি হলাম, তো দেখলাম যে খাবার কিছু নেই করে। স্কুলে রওনা হলাম, রাস্তায় বাবা দেখা হলো, বললো যে কিছু খাইছিস? চুপ থাকলাম আর কি, বললাম না কিছু। তো বাবা বুঝতে পারছে আমি কিছু খাইনি, বাবা টাকা দিল যে কিছু খেয়ে নিস টিফিন আওয়ারে। তো আমি কি করতাম, মাঝে মধ্যে এই টাকাগুলা খরচ করতাম, কিছু খাইতাম, আবার কি করতাম নয়তো বইয়ের মাঝখানে এই টাকাগুলা ভাঁজ করে রাখতাম, যে কিছু টাকা জমিয়ে যখন বাবার দেখতাম যে না টাকার জন্য এই করতেছে, খুঁজতেছে যে বাজার করার মতো কিছু নাই, 100-200 টাকা হলে তখন এই টাকাটা ফেরত দিতাম। তখন আমার বাবা বুঝতে পারতো যে ও তো কিছু খায় না, এই টাকাগুলো জমায় রাখে, ও তো কষ্ট করতেছে। তো আমাকে ধমক দিত যে তুই কেন এগুলা খেয়ে নিতে পারিস না, আমি তো তোকে খাওয়ার জন্যই দিই। ধমক দিলে কিছু বলতাম না, চুপ থাকতাম। তো দেখা গেল যে ওই দিন স্কুলে খাওয়া যায় নাই, সকালে খাবার কিছু পাইনি। তারপর বিকালে স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসার পর খুব ক্ষুধা পাইছি সারাদিন ক্লাস করার পর। হ্যাঁ, সারাদিন ক্লাস করছি। ক্লাস করার পর বাড়িতে আসলাম, দেখলাম যে খেতে গেলাম, দেখি তখনও ভাত নেই। কিছু বলি না যে থাক, নাই তো নাই, হয়তো ভাই বোন ছোট ওরা খেয়ে ফেলছে, আমি আর কি বলবো, থাক শেষ খাবার। তো এই জিনিসগুলো দাদু খেয়াল করতো আর কি, যা দাদু দেখুন দেখতো যে আমার ঘরে দাদু আবার করতো, আলাদা পাক ছিল দাদুর। একই সাথে থাকতেন নাকি? হ্যাঁ, একসাথে বলতে দাদু আলাদা রান্না করতো, আলাদা খেতো দাদু, দাদু একাই রান্না করতো। তো দাদু আমার জন্য কি করতো, খাবার অনেক সময় দাদু যত্ন করে রেখে দিত, যে ও তো স্কুল থেকে আসবে, মাঝে মাঝে যখন দেখতো যে এই যে আমি না খেয়ে আছি, তখন দাদু আমার ডেকে নিয়ে খাওয়াতো যে আমার ঘরে খাবার আছে, এরকম। তো ওই দিন কি হলো, আমি বিকালেও খাবার পাইনি। তারপর কি করলাম, খুব টায়ার্ড লাগলো, অনেক সময় আস্তে আস্তে দূরে, তো 1 কিলো দূরে 5টা বেজে যেত আর কি, 4:30 এরকম। তারপর আমি তো ফ্রেশ হয়ে যখনই করতাম তখন সন্ধ্যার আজান দিয়ে দিত, তখন একটু পড়তাম। মা রান্না করতে একটু সময় লাগতো, বাবা অনেক সময় বাজার নিয়ে আসতে একটু দেরি হতো, 9টা বেজে যেত। তখন পর্যন্ত আমি ঘুমিয়ে পড়তাম আর কি, সজাগ থাকতাম না অনেক সময়। তো ওই দিন ঘুমিয়ে পড়লাম, রাত্রেও খাওয়া হলো না আমার, ঘুমিয়ে পড়লাম। বাবা ডাকছে যে খাইছস? আমি বললাম যে হ্যাঁ খাইছি, ঘুমের মধ্যে খাইছি। তো পরের দিন সকালবেলা, পরের দিন আবার স্কুলে যাবো। তো স্কুলে যাবো, পরের দিনে একই ঘটনা, পরের দিনে সকালবেলা খাবার নেই। তো কি করলাম, তখনও মানে খিদা তো পেটের মধ্যে আছে, যে আমি একদিন পার হয়ে গেছে কিছু খাই নাই। তো কি করবো, আমার স্কুলের সময় হইতেছে, তারপরের দিনও বের হয়ে গেলাম, খাইনি কিছু। তো দুপুরেও না খাওয়া, যে 2 দিন পরে রাত্রে একবারে খাওয়া। 2টা দিন না খাওয়া কি করে সম্ভব? আবার পড়াশোনা করলে একটা প্রেসার পড়ে। ওই যে একটু পানি খেতাম এরকম, এটাই মানে এটা প্রায়ই ঘটতো আর কি আমার। প্রায় ঘটতো এটা? হ্যাঁ, প্রায়ই ঘটতো। আচ্ছা। সো লাইফের ডাইমেনশন কিন্তু বহু রকম, জীবন কিন্তু আসলেই কল্পনার চেয়ে বেশি কিছু। আজকের গল্পেও সেটা আরো একবার হয়তো আমরা বুঝতে পারছি। আমি এই বিষয় এই ব্যাপারগুলো আমার বাবাকে আমি বলতাম না, বাবা জানতো না। যে আমি বাবাকে বুঝতেই দিতাম না, যে বুঝলে একটা অশান্তি, না খেয়ে আছি আমি ওইরকম, মানে সবসময় যেভাবে থাকতাম, মানে বুঝতো যে আমি খেয়ে আছি এরকম, বাবাকে বোঝাতাম না। তো যাক,
তো ওই পড়াশোনা করতেছি, স্কুলে যাইতেছি ভালোই। তো আমার যে 2টা বোন, আমার ছোট 2 বোনের পরে যে 2 বোন আছে তাদের সাথে আমি খুব ক্লোজ ছিলাম, ওদেরকে আমি পড়াতাম। ওরাও ব্রাকে পড়াশোনা করছে। ফার্স্ট সোনিয়া, ও একটু বড়, জিনিয়া ছোট। তো জিনিয়া তখন ব্রাকে নেওয়ার বয়স হয়নি, ও একবারে ছোট ছিল, 4 বছর হয়েছে এরকম। তো আমি কি করলাম, ওদের সাথে তো সবকিছুই আমি বলি আর কি, যে একটা ভালো গল্প হোক কিংবা একটা যে কোনো মজার গল্প হোক ওদের সাথে আমি বলতাম। আমি পাড়ায় কারোর সাথে আড্ডা দিতাম না বা কারো বাড়িতে গিয়ে গল্প করতাম না, বাবা এগুলো পছন্দ করতো না, ওদের সাথে আমি গল্প করতাম। তো ওদেরকে স্কুলে দেওয়া যখন শুরু হলো, সোনিয়াকে নিছে যে রাখে ওকে ভর্তি করবে। তো জিনিয়া তো ছোট, ওকে দিল না, বাবা বলতেছে যে ও ছোট, ও পারবে না। তো তখন আর বাবা এই বিষয়গুলাই করে না, ওদের কেয়ারটা আমিই করতাম। তো ওরাও পড়াশোনায় ভালো ছিল। আমার ছোট বোনটা, ওটা বললামই তো, পড়াশোনায় ফাঁকি দেয়। তারপরে বোন ও পড়াশোনায় ভালো। জিনিয়াকে যখন ব্রাক স্কুলে একজন স্টুডেন্ট কম আছে, যে সোনিয়া নিছে 30 জন লাগে, ওইখানে 29 জন আর কি আছে। তো জিনিয়াকে বলতেছে যে ওকে দিয়ে দেওয়ার জন্য, পরে ও যাবে না, ও তো বোঝেই না, 4 বছর মাত্র, ভয় পাইতেছে যে কিভাবে কি, ও শুধু খেলাধুলা করতে চায়। তো আমি ওকে খুব বুঝাতাম, এমনকি ভয়ও দেখাতাম, ওকে স্কুলে দিতাম, চালানোর পাশে আমি দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে থেকে ভয় দেখাতাম যে পড়তে হবে। তো আবার আমাকে একটু ভয় পাইতো, ও পড়তো। আর আমার একটা জিনিস ভালো লাগতো যে ওরা আমার খুব কথা শুনতো। আমি যত বলতাম যে না এখানে বসে থাকো, ওরা বসে থাকতো, খুব মানতো আমাকে, বা আমি খুব ভালোবাসতাম, ওরাও আমাকে খুব ভালোবাসতো। দুজনে ছোটবেলা থেকে, ওরা তো ছোট তখনই ওদের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, যে বন্ধুর মতো। তো আমার মনে আছে যে একদিন বলতেছে যে কি আমি পড়াশোনা পারি না, তো আমারও কিন্তু অনেক রাগ, যখন আমি আবার বাইরে কারোর সাথে দেখাতাম না, ঘরের মধ্যেই ওদেরকে তো বেশি ভালোবাসি, ওদের উপরই রাগটা দেখাতাম আর কি, যে পড়া পারতেছে না। আমিও যখন রাগ করতো না, মার দিতাম, মানে বেত নিতাম, বেত দিয়ে মারতাম। তো এই ভয়ে ওরাও পড়তো আর কি। তো বাবার কাছ থেকে দেখে দেখে শিখা আর কি, যে ওদেরকে ঠিক এইভাবেই বুঝাতাম, যেভাবে আমার বাবা শিখাইছে, ওদের পড়ানোর সময় এইভাবে বুঝাতাম যে মানুষের মতো মানুষ হতে হবে, এরকম বাবার অ্যাডভাইস গুলো আমি ঠিক সেম তাদেরকে দিতাম। তো ওরা ভয়ে কি করতো, ওরাও পড়তো। তো একদিন খুব মারছি ওদেরকে আর কি, পড়া পারতেছে না তো মারছি। তখন মা এই জিনিসটা ভালো লাগে না, কেন মারবি ওদেরকে, তুই মার আর কি, তুই কেন মারিস, এই শাসন ভালো লাগে না, হ্যাঁ বাবার মতো হয়েছে, কি রাগ, ওদেরকে মারে শেষ করে ফেলতেছে। তখন বলতেছে এই তোরা উঠাই, পড়তে হবে না, মানে এরকম ভাবে বলতেছে, তুই আর ওদেরকে পড়াবি না, তোর পড়াতে হবে না, ওরা নিজে নিজে পড়লে পড়ুক, না পড়লে নাই, এরকম বলতেছে। তো আমি কিছু বলি নাই, আমি শুধু একটা কথা বলছি যে তোমরা এখান থেকে উঠবা না। তো আমার ভালো লাগছে, ওই দিনই এতবার বলার পরে ওরা উঠে যায়নি, ওইখানে স্টিল বসে আছে। মানে আমার এই জিনিসটা এত ভালো লাগছে যে ওরা আমাকে কতটা ভালোবাসে বা আমার কথাটা কত মানে, খুব ভালো লাগছে, ওদের প্রতি আমার আদরটা আরো বেড়ে যায়। আমি স্কুল থেকে আসলে ওদেরকে নিয়ে গোসল করতাম, ওদেরকে গোসল করাতাম, আমি খাওয়ার দাওয়ার বিষয়টা বা পড়াশোনার বিষয়টা আমি খেয়াল রাখতাম বেশি ওদের দুজনের। আচ্ছা, এখানে একটু বলি, সেটা হচ্ছে যে আপনাকে এত বেশি শ্রদ্ধা করতো, আপনি কত বড় ছিলেন ওদের চেয়ে বয়সে? হ্যাঁ, তখন তো আমি ক্লাস 9-এ পড়ি আর কি, ক্লাস 9-এ পড়েন, যথেষ্ট মোটামুটি ম্যাচুরিটি আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তারা উঠলো না, না উঠলো না, এর পেছনে কারণটা কি জানেন? সেটা হচ্ছে, প্রিয় শ্রোতা, আপনাদেরকেও বলছি, এটাই ব্যাপার, আপনি যাদেরকে আদর করতেন, আপনি ওদের সাথে বন্ধুর মতো মিশতেন, যে কারণে আপনার শাসনটাও কিন্তু ওরা সহ্য করে। হ্যাঁ, আমি ওদেরকে ওইভাবে বলতাম যে তোমরা ছোট দেখে কোনো ব্যাপার না, তোমাদের মধ্যে যা কিছু আছে আমার সাথে বলবা, কোনো ভয় নাই, যে কোথাও মারামারি হয়েছে বা তোমাদের কেউ বকা দিছে কিংবা কেউ কিছু বলছে, যাই কিছু হোক আমার সাথে বলবা। বন্ধুত্ব দিয়ে কিন্তু আসলেই সবকিছু ব্যাপার সম্ভব। আমার মধ্যে একটা জিনিস ছিল যে ওরা যদি আমাকে ভয় পায় তাহলে তো ওরা কোনো কিছু আমাকে বলবে না, তাহলে আমি জানতে পারবো না, ওদের মনে যা আছে আমি জানবো, ঠিক সেম আমিও সবকিছু বলতাম, এমন ভাবে বলতাম যে আমি এত বড়, ওরা এত ছোট, কোনো কিছু বলতে আমি দ্বিধা করতাম না। আমি বলতাম যে দেখো আমি তোমাদের এত বড়, আমি যদি বলতে পারি তাহলে তোমাদের মধ্যে কেন রাখবা, তোমরা আমার সাথে সবকিছু শেয়ার করবা, আমি আছি তো, তোমাদের কোনো ভয় নাই, আমি ভাই, আমি বোন, আমি এই করবো, আমি এই ব্যাপারটা যদি আমাদের ফ্যামিলিতে আমরা যারা গল্পটা শুনছি আজকে, তারা কিন্তু এটা করলে কিন্তু আসলে সুন্দর একটা সুসম্পর্ক ফ্যামিলির মধ্যেও হয়, সবার মধ্যে সবার একটা সুসম্পর্ক থাকে। সেটা কিরকম, এই যে ও ছোট বোনদেরকে পড়াতো, তাদের শাসন করতে পড়ানোর সময় যখন শাসনের প্রয়োজন হতো তখন শাসন করতো, আবার কিন্তু সবসময় ভালোই বাসতো, সবসময় কিন্তু তাদেরকে প্রায়োরিটি দিত। ওরা ছোট বলে যে ওদেরকে ইগনোর করতে, এরকম না। সো ছোট যারা রয়েছে ফ্যামিলিতে এবং আমরা যারা বড়, ছোটদেরকে একদম ইগনোর যদি আমরা করি, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে ওর মধ্যে বড় হয়। সো ওদেরকে শাসনও করতে হবে, ওদেরকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ওদের প্রত্যেকটি কথাকে, বা ওদেরকে আমাদের স্নেহ করতে হবে। শাসন এবং ভালোবাসা দুটো সংমিশ্রণ হলেই তারপরেই না হয় একটা সুন্দর জিনিস বের হয়, যেটা আমরা ওর গল্পে খুব প্র্যাকটিক্যাল ভাবে শুনতে পেলাম। জি, তারপরে বলুন। আর ওরাও দেখলাম যে আমার পড়ানোতে ওরা একটু ভালো স্টুডেন্ট, ছোটবেলা থেকে ওদের হাতের লেখাটা ছিল ভালো, পড়াশোনা ভালো করতো, মানে আমি যেমনটা চাইতেছি ওরা ঠিক সেম আমার মতো হইতেছে। আর আমার যে ছোট বোনটা ছিল ওর সাথে তো বললামই, ওকে মার সাথে ওর একটু বেশি ছিল, তো যাক ওকে আমি কোনো কিছু শোনাইতে পারতাম না, তো যাক ওকে ছেড়ে দিলাম, যে আমার কথা শুনবে তাকে আমি ধরলাম আর কি, যে ওরা আমার কথা শুনতেছে আমি ওদেরকেই
দেখি। তো তারপর ওরাও প্রাইমারিতে ভর্তি হলো, যাওয়া আসা পড়াশোনা আমি দেখি সবটা। তখন তো আমি মোটামুটি বুঝি আর কি। তারপর দেখতাম যে স্কুল থেকে আসলে আমার বাবার সাথে তো বললাম মিষ্টি একটা সম্পর্ক আমার। তো শীতকালে আমি কি করতাম, গোসল করতে যাইতাম না। তো বাবা বলতো যে গোসল করছিস, তো গোসল না করে বলতাম যে হ্যাঁ করছি। তো যখন আমার যে 2 বোন তাদের সাথে আমি বলতো বাবা আপু তো গোসল করে নাই, তখন বলতো যে এখনই, যখন বল শুনতো তখনই আমার গোসল করাইতো। তো একদিন মনে আছে আমি নদীর পাড়ে গেছি, বাড়ির পাশে নদী আছে। তো বাবা তখন নৌকার ওই পার থেকে আমি যে পারে দাঁড়াইছি এই পারে আসছি আর কি। তো নদীর পাড়ে দাঁড়াই দিচ্ছি, বাবা বলতেছে স্কুল থেকে আসছিস কখন, যে একটু আগে, কি করবি গোসল করবি? তো আমি বলতেছি চুপ করে রয়েছি। তো বাবা বুঝতে পারছে আমি গোসল করবো না, এমনি আমাকে পানি দিয়ে ভিজাই দিছি, খুব মানে এত পানি দিচ্ছে যে আমি ভিজে গেছি। এর নৌকা ভর্তি মানুষ সবাই হাসাহাসি করতেছে। বাবা বললো যে না আমি বুঝতে পারছি তুই আজকে গোসল করবি না। তো বাবার সাথেই বাবার আমার মধ্যে আর কি খুব একটা মিষ্টি সম্পর্ক ছিল। তো যখন বুঝি তখন তো আমি 9-এ পড়ি। তো বাবার কষ্টটাও খুব ভালোভাবে ফিল করতাম, ছোটবেলা থেকে যেহেতু করতাম। তখন আমার মধ্যে ছিল এটা। মাঝে মধ্যে তখন দুপুরে স্কুল ছুটি হয়ে যেত, তখন তো আসতাম ভর দুপুর। তো নদীর পাড়ে গিয়ে দেখতাম যে অনেক রোদ, বাবা কি করতেছে নৌকা চালাইতেছে, এপারে ওপারে যাইতেছে, ঘাম একবারে শরীর থেকে ঘাম পড়তেছে, মাথা টাথায় চুল ভিজে গেছে ঘামে এরকম। তো আমি বাবার দিকে তাকাতাম, দেখতাম মুখটা একবারে কালো হয়ে গেছে। তখন দূর থেকে আমি বসে শুধু দেখতাম যে বাবা আমার ওপারে যাইতেছে এপারে আসতেছে, কতটা কষ্ট হইতেছে। আসলে তো আমাদের জন্যই করতেছে, যে বাবা আমাকে পড়াশোনা করাইতেছে, এই কষ্টের বিনিময়ে তো আমি করতেছি। তো এইগুলো দেখে আমার খুব কান্না পাইতো, আমি কাঁদতাম নীরবে যে বাবা এত কষ্ট করতেছে, অবশ্যই আমি আমার বাবার জন্য কিছু করবো। মনে মনে ভাবতাম যে বাবা তুমি কষ্ট করতেছো, আমি তোমার কষ্টের মর্যাদা রাখবো, আমি তোমাকে একদিন সুখী করবো। তো সেম বৃষ্টির দিন বাবা ভাবে ভিজতে দেখতাম, অনেক সময় ঠান্ডা লাগতো। এইগুলো আমার খুব মানে কষ্ট দিত। আমার মনে মনে থাকতো যে এই কষ্ট আমি একদিন দূর করবো, এটা আমার মনে মনে আর কি প্রতিজ্ঞা ছিল। আরেকটা আছে না যে 19-এ উঠলে মানুষের মনের মধ্যে যে বলে যে 19 একটা সময়, ওই সময় প্রেম এই সেই, এগুলো আমার মধ্যে একদম ছিলই না। ছোটবেলা থেকে যেমন একটা বাবা যেমন একটা দিছে মাথা, ওইটা সেভ হয়ে গেছে, তো ওইভাবে চলতে থাকাটা ঠিক সেম বড় হওয়ার সাথে সাথে এইটাই আমার মধ্যে, ওটাই আসলে ভিতরে বড় হচ্ছিল আপনার। হ্যাঁ এইটা এদিকে আমার মন চাইতোই না যে একটা ছেলেকে দেখে ভালো লাগা, ওর সাথে একটু মজা করা, আমি এইসব করতামই না, মানে তাকাতামই না কখনো। মানে এখন পর্যন্ত বয়সে আপনার জীবনে এমন কিছু ঘটে নাই? ঘটে নাই বলতে হ্যাঁ, তারপরে মাঝখানে এরকম একটু হয়েছে, মাঝখানে বলবো। তো যাক, পড়াশোনার প্রতি আমার একটা ঝোঁক ছিল, এইদিকে ছেলে টেলে এই দিক গুলাতেই করতাম না, আমরা ফ্রেন্ড সার্কেল মজা টজা করতাম স্কুলে গেলে, এতটুকুই। তো 2007-এ যখন আমি এসএসসি পরীক্ষা দিব, তখন নতুন গ্রামাটিক্যাল আইটেম চালু হয়। তখন আমি একটু মনে মনে ভয় পেতাম আর কি, যে আসলে রেজাল্টটা কেমন হবে, আসলে কি আমি যদি ফেল করি তবে বাবা খুব কষ্ট পাবে। কিন্তু নতুন একটা সিস্টেম, এটা একটু ভাবতে যাওয়ার বিষয়। কোন সিস্টেমটার কথা বলছেন? এটা আসলে সিস্টেমটা যে সৃজনশীল, হ্যাঁ প্রিপারেশন, ভার্ব এগুলো থাকতো না, যে একটা টেবিল দেওয়া থাকতো, এখান থেকে ভার্ব গুলা শূন্যস্থানে বসাতে হবে, কোনটা প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো একটা নতুন সিস্টেম আসলো এবং সেটা নিয়ে আপনি একটু ভয় পেতাম। তো যাক, ওইভাবে করতে থাকলাম, আমি একটু বেশি শ্রম দিলাম। যাক, আর যখন ফর্ম ফিল আপের সময় আমার মনে আছে, তখন এতটাই আমাদের কাছে টাকা কম ছিল যে আমি করতাম, পাশের পালা ছিল তো আমাদের ঘরে, তো পাশের পালা খেটে ওইটাতে পয়সা জমাতাম, 5 টাকা 1 টাকা এগুলা জমাতাম। তো তখন পরীক্ষার সময় আমার মনে আছে যে বাবার টাকা কম ছিল, এত টাকা কম ছিল যে তখন 1500 না 1600 টাকা লাগে। তো আমার কাছে টাকা নাই, স্যারের কাছে রিকোয়েস্ট করলো বাবা, তখন বলছে যে ঠিক আছে 1000 টাকা দিলেই হবে। তো 1000 টাকা এভাবে পয়সা, মানে 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন এভাবে জমায় 30 টাকা কম, ফর্ম ফিল আপের 30 টাকা কম পড়ে। তারপর আপনারই জমানো? না না, আমার জমানো না, আমার বাবা দিছে, আমার কিছু এখানে ছিল সবগুলোই পয়সা। হ্যাঁ পয়সা না, টাকা, এভাবে খুচরা টাকায়, হ্যাঁ এভাবে তো অনেকগুলো হ্যাঁ ছিল। একটা প্যাকেট হয়েছিল মোটামুটি, যখন আমি স্যারের কাছে নিয়ে যাচ্ছিলাম একটা প্যাকেট হয়েছিল এরকম। ওইটাই আপনি প্যাকেটে করে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ প্যাকেটে, পয়সা আমি কিভাবে নিব, প্যাকেটে করে নিতেছি। তো 30 টাকা কম, ভাবলাম যে স্যারকে 30 টাকা কম কিভাবে বলবো। তখন আমাদের বাড়ি পাশে দেওয়ার সময় একটা দাদা ছিল, খালেক মুন্সি ওনাকে আর কি নাম ধরে রাখা হয়, উনি 30 টাকা ওইটাতে অ্যাড করলেন। বলতেছে যে পরীক্ষা দিতে যাইতেছো, 30 টাকা কম শুনে উনি 30 টাকা দিল, উনি অ্যাড করছে। পরে স্যারকে নিয়ে দিলাম, স্যার বলতেছে এই টাকাগুলো আমি কিভাবে গুনবো। বললাম ঠিক আছে তো গুনতে হবে না তো। আমি বললাম যে না স্যার ঠিক আছে, এখানে 1000 টাকায় পুরো আছে, গুনবো না, সারাই খেতেছি ভাবি। তো তারপর পরীক্ষা দিলাম, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আমার মনে মনে হইতেছে। তখন আমরা খুব বেশি স্টুডেন্ট ছিলাম না, 11 জন না কজন ছিলাম জানি না। তখন রেজাল্টটা শুনলাম খুব খুশি হলাম আমি। আমার মনে আছে, আমি একটা পুকুর ছিল আমাদের বাড়ির সামনে, ওইখান থেকে পুকুর পাড়ে বসা ছিলাম, আমি চিন্তা করতেছি রেজাল্টটা কখন আসবে, বিকাল টাইম।
তো রেজাল্টের খবর শুনে আমি একটা মনে হয়েছিল যে জীবনের সবচেয়ে বেশি খুশি দিনটা তখনই ছিল। জোর একটা চিৎকার দিছিলাম আর কি, চিৎকার দিয়ে বাড়িতে আসলাম। তো বাবাও খুব খুশি। রেজাল্ট ছিল তখন A- ছিল। হ্যাঁ, ওটা ছিল তখন রেজাল্ট। তখনকার তো সময়ে এটাই অনেক খুশি ওটা নিয়ে, যে যাক আমি পাস করছি, বাবাও অনেক খুশি। তারপর কলেজে ভর্তি হলাম। এইভাবে কলেজে যাওয়া আসা চলতেছে। আমার বাড়ি থেকে ক্লাস করি, কলেজটা মোটামুটি দূরেই ছিল আমাদের। তো কলেজে যাওয়ার 1 বছর পর যখন আমি ইয়ার চেঞ্জ পরীক্ষা দিব, তখনই ঈদের সময় মনে আছে আমার ফুফুর বাড়িতে বেড়াতে যাই। তখন আমার ফুফাতো বোনের হাজবেন্ড, আমার দুলাভাই, আরেক আত্মীয় তাদের বাড়িতে বেড়াতে আসে, 2টা ছেলে। তো তাদের নাকি বিয়ের আলাপ চলতেছে। আমার ফুফাতো বোন জামাইকে বলছে যে মেয়ে দেখো, বিয়ে করবি আর কি। তো তাদের এলাকায় 2-1 মেয়েকে দেখছেও। তো আমি যখন গেলাম তখন তাদের মাসে আমাকে নিয়ে একটা চিন্তা হলো যে ছেলেটা তো ভালো, টাকা পয়সা আছে বেশ, তো বিয়ে দিলে ও তো সুখে থাকবে। এই চিন্তায় তাদের মাথায় কাজ করতেছে। আমার বাবাকে খবর দিল যে একটা ভালো ছেলে আছে, ওর সাথে বিয়ে দিয়ে দাও। তো আমার বাবা কি করলো, প্রথমে বিষয়টা বললো আচ্ছা ঠিক আছে দেখি, মেয়ে যখন তো বিয়ে দিতেই হবে, একবারে না করে নাই। পরে বলতেছে যে বাড়িতে বলতেছে যে এরকম তো একটা কথা, শিল্পী আপা, যে শিল্পী বলতেছে যে এরকম একটা আলাপ চলতেছে, না বিয়ে দেবো না, ওকে তুমি পড়াশোনা করাবো। বাবা না করছে। তারপর বলতেছে যে মামা দেখো ছেলেটা তো প্রতিষ্ঠিত, টাকা পয়সা আছে, ভালো ব্যবসা করতেছে, তো পড়াশোনা কম, ও প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করছে। তখন আমি কি কলেজে পড়তেছি। তো বলতেছে পড়াশোনা কম দেখি কি হয়েছে, এখনকার সময় তো ছেলেদের টাকা দেখলেই হয়, টাকা থাকলেই তো মেয়েরা সুখী হয়, মেয়েদের দিবা ভাত দেখে মেয়েদের বিয়ে দিবা, এরকম লেখাপড়া দিয়ে কি হয়। তো এই বুঝাইছে। তো আমার বাবা করে নাই যে না বিয়ে দিবে না। তো তারা মোটামুটি এটা গর্বই করছে যে মামার তো বোনকে আমরা জোর করে হলে বিয়ে দিব। ছেলেদের সাথে এরকম একটা কথা হয়েছে যে তুমি চিন্তা করো না, আমরা যেভাবে হোক এটা তোমার সাথে বিয়ে দিব। তো তারপর মামা আমার বাবাকে ওইভাবে তারা বুঝাইতেছে বিয়ে দেওয়ার জন্য। তো বাবা তো নাই। তো এক পর্যায়ে দেখ ছেলে কি করছে, বিয়ের আলাপ হওয়ার মাঝখানে ও কি করছে, একটা ফোন পাঠিয়ে দিচ্ছে আমার জন্য, মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল ফোন। আচ্ছা। আমার বোনে বলতেছে যে মোবাইলটা নিয়ে তুই। আমি বলতেছি যে নিব না। তো বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে নে। তো ফোন দিত, ফোন দেওয়ার এতে কি করতো, ও কান্না করে দিত কেমন ফোন দিয়ে। মানে কথার মধ্যে একটা ম্যাজিক্যালি পাওয়ার ছিল ওর, যে কিভাবে মানুষকে পটানো যায় আর কি, এরকম একটা ছিল। বলতেছে তোমাকে দেখি আমার খুব ভালো লাগছে প্রথম দেখি, তোমার সাথে তো আমার, ওরা তো বলছে যে তোমার সাথে আমার বিয়ে হবে, আমি তো মনে মনে তোমাকেই বউ হিসেবে ভাবতেছি, তোমাকে না পেলে কিন্তু আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমার খুব ভালো লাগছে, দেখো আমি কিন্তু পরিবারের বড়, আমি আমার পরিবারকে দেখি, তো তুমি এমন কিছু করো না যাতে আমার ফ্যামিলিটা আমার কারণে নষ্ট হয়ে যায়, আমি যাতে ভুল পথে যাই। এরকম ছেলেটা আমাকে বলতেছে। তো এর আগে তো বললাম না আমার কোনো ছেলের সাথে কোনো কথা নাই, বা কারোর প্রতি আমার প্রেম কি ভালোবাসা কি বা মিষ্টি কথা কি আমি শুনি নাই এর আগে। ওই ফার্স্ট শোনাতে আমি কি করলাম, ভালো লাগছে, আরে এত ভালো মানুষ, মনে হইতেছে ফেরেশতা, এর চেয়ে ভালো মানুষ তো হতেই পারে না। সেটাই। হ্যাঁ, ওই ছেলেই খুব ভালো। তো এখন আমরা একটু বিরতিতে যাই, ঠিক আছে, একটা ব্রেক নিচ্ছি আমরা, এবং তারপরে ফিরে এসে ওর লাইফে আরো গল্প তো রয়েছে। মাত্র আমরা 1 ঘন্টা শেষ করলাম এবং আরো 1 ঘন্টা আমাদের হাতে রয়েছে। ফ্যামিলিতে কিভাবে বড় হচ্ছিল, ফাইন্যান্সিয়ালি কষ্টগুলোর মধ্য দিয়ে পড়াশোনাও ঠিক চালাচ্ছিল, পড়াশোনার খরচ জোগানোটাও কষ্টকর ছিল, সবকিছু মিলে একটা কষ্টের মধ্যে দিয়ে ও পার্সোনালি বড় হচ্ছিল। এই সবকিছু নিয়ে আমরা ফিরে আসছি। প্লিজ আপনি শুরু করুন। তারপর এই একটু কথা হতো ওর সাথে। তারপর আমার বাবা কি করলো, একটু চিন্তা করলো যে আচ্ছা দেখি ছেলেটাকে একটু কেমন। আমার ফুফাতো ভাই ছিল, ওকে পাঠাইছে যে তুই একটু খবর নিয়ে আয়। তো ফুফাতো ভাই গিয়ে যা ইনফরমেশন দিল তাতে একটু মানে বলছে যে না, ওর কাছে বিয়ে দেওয়ার মতো না। আচ্ছা। তখন বাবা না করলো যে না আমি বিয়ে দিব না। তখন ছেলে তো ওইটা শুনে একবারে শেষ, কান্নায় ভেঙে পড়ছে। আমার ফুফাতো বোনকে বলতেছে আমি মারা যাব। তো ভাবছি ওর সাথে বিয়ে হবে, আপনারা বলছেন কথা দিচ্ছেন এখন যদি বিয়ে না হয় আমি মারা যাব। তো আমার ফুফাতো মানে আমার বাবার সাথে খুব রাগারাগি করলো, মামা কি বলো তুমি, ওই ছেলের সাথে আমরা, তুমিও মত দিছো যে বিয়ে দিবা, এখন তো ছেলে মারা গেলে কি করবা তুমি, ছেলে তো খুবই করতেছে, কি করি। তখন আমিও ভাবলাম যে আসলে এই ছেলেটা যখন ভালো, এত আমার ফুফাতো বোনেরা বলতেছে খুব ভালো, আবার বলছে যে হ্যাঁ পড়াশোনা কোনো ব্যাপার না, পড়াশোনা করাবে। তো পড়াশোনা করালে তো আমার বাবার টাকাগুলো লাগতেছে না, এদিক থেকে একটু সেফ হইতেছে, আর আমি আমার লোককে বুঝতে পারতেছি বিয়ে তো কোনো না কোনো একদিন হবে। কিন্তু যে আপনার ফুফাতো ভাই যে খোঁজ খবর নিয়ে আসলো বিয়ে দেওয়া যাবে না, অসুবিধা কি ছিল? ছেলে সমস্যা বলতে যে ছেলে আসলে বেশ একটা ভালো না, বাটপার টাইপের, ও মিথ্যা কথা বলে এইসব আর কি, যেগুলা বলার বলছে। আমার বাবা এতগুলা বলে নাই, বলছে এখন বিয়ে দেওয়া যাবে না, কি জানি একটা বলছে, আগে কি জানি সমস্যা ছিল। তো যাক, পরে আমিও তখন তো ছেলের কথাতে আমি একটু মোটামুটি করলাম, আর এই বিষয়গুলো চিন্তা করলাম, বাবার টাকাটা লাগতেছে না, আমি প্রতিষ্ঠিত হইতেছি, আমি দেখবো আমার পরিবারকে দেখবো, ও তো আছে আমার পাশে, ও তো আমার বলতেছে না যে আমার কথা রাখবে না, একটা ভালোই, সমস্যা কি, খারাপ কি। তখন বাবাকে আমি বললাম যে ঠিক আছে। তো বিয়ে হলো, আমার ফুফাতো বোনের বাড়ি থেকে বিয়ে হলো, ওখানে ছোটখাটো একটা অ্যারেঞ্জ হলো। তারপর প্রথম দিনও আমাকে কেমন একটা গাড়িতে উঠেছে, একটা টমটম গাড়ি, কেমন জানি একটা টেম্পো যাকে বলে, ওইটা দেখে আমার ভালো লাগে না। বিয়ে কি ফ্যামিলি হয় আয়োজন করে সেরকম হয় না?
আয়োজন করে হয়েছে আমার ফুফাতো বোনের বাড়ি থেকে, ওখান থেকে উঠে দিচ্ছে, আমাদের বাড়িতে হয়নি। আচ্ছা, কি তাড়াহুড়ার মধ্যে আর কি। আচ্ছা, আমার ফুফাতো বোন ছিল যে বিয়েতে কি দিবা তুমি, বলে পা থেকে মাথা পর্যন্ত একবারে সোনার গয়না দিয়ে সাজিয়ে নেবো, কি চাই আপনার। আমাকেও বলতো যে কি আর কেমন অলংকার দরকার তোমার, কি চাই তোমার, এগুলা দিবে। পরে বিয়ের দিন ও আনছে যে গয়নাগুলো, সবাই বলতেছে এগুলা তো পুরনো পুরনো লাগতেছে, যে এগুলা বিষয় নিয়ে কেউ ঘাটাই নেই বা আমিও খেয়াল করিনি। তো বিয়ের সময় যে গাড়িটাতে নিয়ে গেল, ওই গাড়িটা আমার পছন্দ হয়নি, টেম্পো গাড়ি, ওই যে টমটম গাড়ি কেমন জানি একটা। আচ্ছা যাক, হয়তো গ্রামের এখানে পাইছে না ভালো কিছু। আর গহনা দিতে চাইলো পা থেকে মাথা পর্যন্ত সব দিল না, ওইখানে আনছিল কি একটা চুড়ি আনছিল, চেন আর কানের জিনিস, এবং সেগুলো পুরনো মনে হলো। হ্যাঁ হ্যাঁ পুরনো, অন্যজনে বলতেছিল পুরনো। আচ্ছা, প্রিয়শ্রোতা নোট দ্যাট পয়েন্ট, দেখি এটা থেকে ফিউচার আমরা কি পাই। তারপর যখন শ্বশুর বাড়িতে গেলাম, রাত্র ছিল তো, তখন একটা ছোট ঘর দেখলাম, যে ঘরটা আমাদের মতোই ছিল বা তার থেকে ছোট মনে হলো। এত বড় কথা বলছি, এত বিশাল। যখন ফোনে কথা বলতো তখন মনে হতো কি যে ও বলতো যে আমি যে জায়গাটা থেকে এটার আয়তন এত বড়, বা আমার কারখানাটা বিশাল বড়, আমার জায়গা, মানে ওর বলতো। আমি ভাবতাম ওর জায়গা ওর বাড়ি, তা আমি ভাবতাম কি ওর নিজের বাড়ি। আর আমার ফুফাতো বোনারা তো বলছে যে বিশাল, তা মনে করছি সেটা তো বেশ প্রতিষ্ঠিত। তো বললাম যে এত বড় লোক, বাড়ি ঘরটা এমন, বাড়িতে থাকে না, এই জন্য হয়তো ছোট ঘর। পরে জিজ্ঞেস করলাম, বলছে যে বাড়ি করছিলাম, বাড়ি তো আমার বোনে নিয়ে গেছে ঘরটা, আমরা বাড়িতে থাকি না, শুধু শুধু ঘর করার কি দরকার, ঢাকাই তো থাকবো, ঢাকা বাড়ি। তারপর যখন ওদের বাড়িতে গেলাম আবার, তখন আমার শাশুড়ি বলতেছে যে গয়নাগুলো দাও, তুমি তো হারিয়ে ফেলবা, এগুলা তুলে রাখি। এই যে নিল, পরে বুঝলাম যে এগুলো আমার মামি শাশুড়ি ছিল। ও আচ্ছা, মানে এখানে একটা প্রতারণা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই আমার খুব খারাপ লাগলো যে আমাকে এত ভালোবাসে, এই সে করবে, আমার ফ্যামিলিকে দেখবে, পড়াশোনা করাবে, আর এমন করলে একটু তো খারাপ লাগতে পারে। তারপরে বলি নাই, বলছে যে সময় পাই নাই তো কিনতে পারি না, এটা বলছে। পরে কি স্বীকার করলো যে মামি শাশুড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছে। পরে আমি এই বিষয়টা নিয়ে, এগুলো নিয়ে কিন্তু ঝামেলা হয় গ্রাম অঞ্চলে। আমি আমার বাবাকে কিছু বলি নাই, আমার ফুফাতো বোন কাউকে বলি নাই। তারপর কি করলো, বিয়ের পর আমি ওর সাথে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর আমি মনে মনে ভাবতাম কি যে টিভিতে যেমন বাড়িঘর দেখায়, ওইখানে মনে ওরা এরকম বাড়িতেই থাকে আর কি। তো তারপর যখন আমাকে নিয়ে যে বাড়িতে উঠলো, এটা 3 তলা 4 তলায় কাঠের পাটাতন ছিল, খাড়া একটা সিঁড়ি, যেটা দিয়ে উঠতে আমার ভয় লাগতো। যে সিঁড়িটা, ওইটা দিয়ে কি নিচে তাকাইলে মনে হয় যে আমি পড়ে যেতেছি, আমি তাকাইতে পারতাম না নিচ দিকে, পাড়া দিলে মনে হতো নিচে ভেঙে পড়তেছে। তো কষ্ট পাইলাম খুব মনে মনে, যে পাটাতনের উপর আমি থাকতেছি, পাড়া দিলে মনে হইতেছে কাঠটা নড়তেছে, ফাঁকা, যে নিচে পড়ে যাওয়ার মতোই। তো কি একটু বলে কি ঠিক আছে, ভালো ফ্ল্যাটে নিয়ে উঠবো তোমায়, এই সান্ত্বনা দিল। মনে হচ্ছে বিয়ের 1 মাসের মধ্যেও আমার কোনো হয় না, ওর কথাতে আমার একটু ভালোই লাগতো আর কি। এমন খারাপ হতো যে কিভাবে রাখতেছে আমার, ও যেভাবে কথা বলছে এটার সাথে সম্পূর্ণ বেমানান, কোনো মিলই নাই। মন খারাপ থাকতো সবসময়, বাড়িতে আসার জন্য কাঁদতাম আমি, বাবার কথা খুব মনে পড়তো। বাবা যখন উঠাই দিছিল তখন হাউমাক করে কাঁদতেছিল, আমার মনে হইলে খুব কষ্ট হতো যে বাবার জন্য। ছোট বোনগুলো আমার এত আদরের। আমি যখন, আমার মনে আছে যে বিয়ের পর যখন বেড়াতে গেলাম, তখন আসার সময় নদী ছিল, নদীর ওই পারে আমি যখন পার হয়ে চলে আসি আর কি শ্বশুর বাড়িতে, ওরা এই পার থেকে চিৎকার করে কাঁদতেছিল, যেটা ওই পার পর্যন্ত শোনা গেছিল। তো কেমন হার্ট টাচিং এটা, যে ওরা আমাকে মিস করতো বা আমি এত ভালোবাসতাম, স্বাভাবিকই মন খারাপ থাকতো। বাড়িতে আসতে চাইলেও বলতো বিয়ে হয়ে গেছে, এখন বাড়িতে যাওয়ার দরকার নাই, বাড়িতে কেন যাবো এত। পরে বললাম যে বাড়ির জন্য মন খারাপ লাগে, আমি তো পড়াশোনা রানি, ওখানে তোমার পরীক্ষা দিতে হবে, পড়াশোনার কি দরকার। ফার্স্টে নাই করলে তারপর বলতো যে পড়াশোনা করা লাগবে না, বিয়ের পর আগে তো বলছিল যে আপনাকে পড়াশোনা করাবে, বিয়ের পর পড়াশোনা। হ্যাঁ, কি বলো তুমি, পড়াশোনা করবো না মানে ওইটাই তোমার জীবন। তখন তো আপনি ম্যাট্রিক পাস করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, কলেজে ফার্স্ট ইয়ার রানিং, সেকেন্ড ইয়ারে উঠবো আমি। তখন একটু তো মনে মনে ডাউট হলো ওর প্রতি, যে আমাকে ঠকানোর বা প্রথম থেকে উল্টা পাল্টা, ওর কথার সাথে কোনো মিল নেই, পড়াশোনা তো আমি ছাড়বো না। তো যখন বাড়িতে আসতাম, ও কি করতো, ফোন দিয়ে বারবার শুধু ফোন দিত। ফোন দিলে অনেক সময় বাড়িতে থাকি, নেটের প্রবলেম হতে পারে, বলতো হ্যাঁ ফোন বন্ধ কেন, তুই কার সাথে কথা বলিস, কারোর সাথে অ্যাফেয়ার আছে, এরকম। মানে এই যে শুরু হলো না? হ্যাঁ হ্যাঁ, শুরু হলো। এই যে শুরু হলো একটা অশান্তির। এখানে প্রিয় শ্রোতা খেয়াল করুন যে ওর বিয়ে দেওয়া হলো, ওই ছেলে ওকে পা থেকে মাথা পর্যন্ত পুরো সোনার গহনা দিবে, এবং যেগুলো দিল ফাইনালি দেয় নাই পা থেকে মাথা পর্যন্ত, যেগুলো দিল সেগুলো মামি শাশুড়ির ছিল, পরে বোঝা গেল। এবং তারপরে অনেক ধনী এরকম বলা হলেও কিন্তু অবস্থা সেরকম ছিল না। লাস্ট অফ অল যেটা ওর সবচেয়ে মানে আপন এবং ভালোবাসার যে জিনিসটা, সেটা হচ্ছে পড়াশোনা, সেটা ওকে করানো হবে বিয়ের পরে, এই প্রতিশ্রুতি দেওয়া হলেও সেখানে কিন্তু একটা বাধার সৃষ্টি হলো। অ্যান্ড দেন যে ব্যাপারটা, সেটা ওর প্রতি একটা সন্দেহ সৃষ্টি হলো। আমি যেটা বলেছিলাম যে লাইফের অনেকগুলো ডাইমেনশন, আজকে গল্পের ডাইমেনশনও এখান থেকে শুরু হবে, এবং সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং আগের ব্যাপারগুলোর সাথে এটার একটা ইন্টার রিলেশনও ছিল। তখন আপনার ফোনের নেটওয়ার্কের কারণে ঝামেলা হতো এবং আপনাকে সন্দেহ করতে যে কথা বলছেন, এই ব্যাপারগুলো কিন্তু একটা সংসারের সবচেয়ে মানে অশুভ দিক। এগুলোর কারণে একটা সংসারের যাবতীয় ক্ষতি হওয়ার হয়। সেই ব্যাপারটাই শুরু হলো আপনার সাথে। হ্যাঁ, বাড়িতে অনেক সময় ফোন দিলে নেটের প্রবলেম, বিজি কিংবা বন্ধ এরকম দেখাতো।
তো আমি বলতাম যে হয়তো নেটওয়ার্কের কারণে এরকম বিজি দেখায়। বলে না, তুই কারোর সাথে কথা বলছিলি বা বন্ধ থাকলে তুই ইচ্ছা করে আমার সাথে কথা বলতে চাস না, এরকম ভাবে ওই আমার সাথে ঝগড়া করতে চাইতো। আমি ওকে বোঝাতে চেষ্টা করতাম যে এটা হয়তো নেটের প্রবলেম, কিন্তু বুঝতোই না, উল্টা আমাকে বলতো যে তুই মিথ্যে কথা বলতেছিস। তো যাক, এভাবে আস্তে আস্তে যখন বাড়িতে আসতাম, তো আমার পরীক্ষা দিব, আমি প্রিপারেশন নিতেছি, বাড়িতে আসতে হয়। তো যখন কলেজে যেতাম আসতাম, তো ক্লাসে থাকলেও ফোন দিলে তো আমি ফোন ধরতাম না। তখন বলতো যে যে তুই কার সাথে আড্ডা দিতেছিলি, হয়তো কলেজে গিয়ে কারোর সাথে মনে হয় টাইম পাস করতেছিলি, এই জন্য আমার ফোন ধরার সময় হয়নি, এরকম ভাবে বলতো। আমি বাবাকে কিছু বলতাম না, কারণ আমার কথা হলো বাবা এমনিতেই কষ্ট পাইতেছে, আর আমি বাড়তি আমার কথা বললে আমার বাবা আরো কষ্ট পাবে, আমি বাবাকে বলবো না। বিয়ের কতদিন পরে ঘটনা এটা? এই দেখা গেল যে 1 মাস পরে থেকে শুরু হয়েছে এরকম। তো আমি ফার্স্টে ওর সাথে কোনো খারাপ ব্যবহার করতাম না, আমি বুঝাতে চেষ্টা করতাম যে আমার মনে হতো কি যে আমি ওর সাথে চলতে চলতে ও আমাকে বুঝতে পারবে আমি কেমন। ও হয়তো ফার্স্টে সন্দেহ করতেছে ওটার, আমি যখন থাকবো তখন ও বুঝতে পারবে যে আসলে ও এরকম না, মাত্র সবে তো কয়েক মাস হলো, যে আস্তে আস্তে গেলে ও বুঝতে পারবে। কিন্তু দেখতাম যে না, আমি ওকে বোঝাতে চেষ্টা করতাম, ও আমাকে উল্টা সন্দেহ করতো। যখন বাড়িতে আসতাম তো রাস্তা দিয়ে অনেকটা হেঁটে আসতে হতো বাড়িতে 1 কিলো মতো, তো তখন না একটু আনিজি লাগতো, ফোনে কথা বলে বলে আসাটা একটু কেমন জানি দেখাতো। 2008-এর ব্যাপার, 8-এ বিয়ে হয়েছিল আমার, তখন একটু আনিজি লাগতো ব্যাপারটা, যে হেঁটে হেঁটে কথা বলাটা কেমন দেখায় লোকজনে দেখলে। আমি ফোন ধরতাম না, তো বলতো যে তুই রাস্তায় নিশ্চয়ই কারোর সাথে ছিলি, এই জন্য তুই আমার ফোন ধরস না। তো ঠিক আছে, আমি কিছু বলতাম না, এভাবে চলতো। আমার বিশ্বাস ছিল যে আমি কেমন ও চলতে চলতে বুঝবে, ও বুঝবে একদিন। পরে আমি পরীক্ষা যখন দিব তখন। আপনি মানে পরীক্ষা দেওয়ার জন্য বাবার বাড়িতে আসলেন? হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়িতে আসবো। শুধু পরীক্ষা দেওয়ার জন্য নাকি ক্লাস? পরীক্ষা বা ক্লাস দুটোই আর কি। তখন আপনার স্বামী তখন কোথায়? ঢাকা। ঢাকা ঢাকা। আপনি তখন হচ্ছেন গিয়ে আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে, হ্যাঁ। তখন বাবা কিছুটা একটু আঁচ করতে পারতো যে ও আসলে হয়তো প্রবলেম, কিন্তু বাবা জিজ্ঞেস করে, আমি বলতাম না, কারণ জিজ্ঞেস করলে বাবা কষ্ট পাবে। পরীক্ষা যখন দিব তখন ও আমাকে এত পরিমাণ ডিস্টার্ব করতো যে পরীক্ষার পড়া পড়বো না, আমি ওকে বুঝাবো না, ওর ফোন রিসিভ করবো। আমার মনে হতো ইচ্ছা করে ও আমাকে একটু সুযোগ দিবে না, যে ওর পরীক্ষা ওকে একটু সুযোগ দেই, তা না। তো আমার রেজাল্টটা এমন হলো যে আমার ফাইনালি পরীক্ষার রেজাল্টটা খারাপই আসলো। আচ্ছা। এক বিষয়ে ক্রস আসলো। তো তখন তো আমি খুব কান্না করলাম যে ওর কারণে আমার আসলে এরকমটা হয়েছে। আমি পড়াশোনায় মনোযোগী থাকলে, আগে তো কখনো ছিল না, যখন এসএসসি তে মানুষের এই প্রবলেমটা হয়, ইন্টারমিডিয়েটে তো এরকমটা হওয়ার কথা না। তো এটা হলো, তখন দেখলাম যে বাবা আমাকে উৎসাহ দিত যে তুই মন খারাপ করিস, তুই আবার পরীক্ষা দি। তখন একটা সুযোগ। বাবাকে কি বুঝতে দেন নাই যে কেন আপনার? হ্যাঁ হ্যাঁ, না না না, বাবাকে আমি কখনোই বুঝতে দিতাম না। এমনকি আমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে আমি শেয়ার করতাম না যে ও আমাকে আসলে এভাবে কষ্ট দিতেছে। আচ্ছা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে আপনার গল্পের ড্রেস ধরে আমি বলতে চাই, অনেকেই বিয়ে করে ফেলে পড়াশোনা চলাকালীন সময়, যে ফ্যামিলি হয়তো বিয়ে দিয়ে দেয়, স্বামী হয়তো বলেছে পড়াশোনা করায়ও হয়তো অনেক ক্ষেত্রে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা হয় বেশিরভাগ সময়, যে পড়াশোনা কিন্তু আর সুন্দরভাবে আগায় না। কিন্তু আমার তো ইচ্ছা ছিল। আপনার তো ইচ্ছা ছিল, এবং যাদের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে তাদেরও ইচ্ছা থাকে, এবং তারাও কিন্তু সেই ভালো হবে বলেই পড়াশোনা করতে পারবে বলেই কিন্তু বিয়েটা করে ফেলে, যে বিয়ের পরে আমার স্বামী পড়াশোনা করাবে, কিন্তু ফাইনালি কিন্তু আর আসলে হয় না। হ্যাঁ, যে কোনো কারণে সংসারের অশান্তি হতে পারে, সংসার সামলানোর একটা প্রেশার হতে পারে। আপনি শ্বশুর বাড়ি গেলেন, তার মানে আপনার শ্বশুর যে বা শাশুড়ির ওখানে আপনি আদরে থাকবেন, হয়তো বা ব্যতিক্রমও হয়, অশান্তিও হয়, তো সবকিছু মিলাই যে আপনি খুব সুন্দরভাবে আপনার পড়াশোনা চালাতে পারবেন এটা কিন্তু গ্যারান্টিড না। তো তারপরে ফাইনাল রেজাল্ট খারাপ আসলো, বাবা উৎসাহ দিল যে তুই করবি, আবার পরীক্ষা দিবি, মন খারাপ করিস না। তো এর মধ্যে আমি বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট। আচ্ছা। হ্যাঁ, তখন ও আসলে শুরু থেকে চাইতো কি যে আমি আসলে কোনো ফ্যামিলি প্ল্যানিং না করি। ওর কথা হলো যে বিয়ে হয়েছে, আমি সংসার করবো, বাচ্চা কাচ্চা হবে, আমাদের প্ল্যানিং নিব না, আমাদের বাবু হোক। তো আমি কি করতাম যে লুকায় নিজে আর কি যা করার নিজে থেকে করতাম। তো প্রেগনেন্ট তখন তো আমার বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তো ধীরে ধীরে ওর সাথেই ঢাকায় থাকি। তো যখন বাবু হওয়ার সময় আমি ওদের বাড়িতে চলে যাই, কিছুদিন থাকি। তখনকার সময়টা আমার আসলে আমি অনেক কষ্ট করি, ও আমার মানে টাকা পয়সার দিক থেকে তেমন দিত না। আমি তো কথা বলবো না, আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি একটু কেয়ারফুল ছিলেন, ওনারা তেমন করতো না। মূলত প্রবলেম ছিল ওই আমার সাথে এমন করতো। আমার কথা হলো যে বিয়ের পর হাজবেন্ড ওই তো সবচেয়ে কাছের মানুষ, যদি ও বুঝতে না পারে তাহলে ওনারা তো আমাকে বলতেই পারে একটা কথা, আমি ওনাদের কথা কেন মন খারাপ করবো? যে আমার সাথে থাকবে সব সময়, আমি যার সাথে থাকবো, সে যদি আমাকে না বুঝে, আমার কথা হলো যে ওনারা আমাকে 10 কথা বললে আমি মন খারাপ করবো না, ও তো এক কথা বললে যে আমার বাবা মা মন খারাপ করবো না, আমি তো আছি, এই বিষয়টা কিন্তু শেষ। আর আমার তো বাবা মার প্রতি সম্মান আছে, আমি ওর বাবা মাকেও যথেষ্ট সম্মান করি। আর আমার বিয়ে হওয়ার মনে আছে যে আমার যখন আমাকে বউ দেখে যে টাকাটা দিছিল, ওর বাইকে আমি ওই টাকাটা দিয়ে দেই 5 গার্ড কেনার জন্য। যে আমি এতভাবেই তার ফ্যামিলিকে আমি মেনে নিছিলাম যে আমার ফ্যামিলিকে যেভাবে ভালোবাসি সেম ওই ফ্যামিলিতে আমি ভালোবাসবো, বা ওরা যাতে আমাকে কোনো মানে আমার খারাপ দিকে না বলতে পারে। কারণ ওরকম শিক্ষাই আমি পাইনি। আমার কথা হলো সম্মান শ্রদ্ধা যাতে ওরা বুঝতে পারে যে আমার বাবা আমাকে কি শিক্ষাটা দিচ্ছে, ওটা আমি প্রতি ক্ষেত্রে ওইটা আমি প্রকাশ করবো, নয়তো বাবার দুর্নামটা যাতে না হয়। আর আমি একবার মাথায় নিতাম না যে ওইখান থেকে চলে আসবো এসে, ও আমাকে এত কথা বললেও আমি একবারের জন্য মাথায় আনি যে আমি ওকে ছেড়ে চলে আসবো। আমার কথা হলো যে বিয়ে হয়েছে একবার, একটা মেয়ে
আমি গেলে আমার বাবার উপর পড়বে যে ওর মেয়ে চলে আসছে, এত ভালো বিয়ে দিছে, ভালো স্টুডেন্ট ছিলাম, কেমন না একটু লাইফটা। তো মানে আমি আপনি আপনার চাইতাম, বাবার ব্যাপারটা দেখতেন সবসময়, ভাবতেন। হ্যাঁ হ্যাঁ ভাবতাম। আর আমি চাইতাম না যে এগুলো ঘরোয়া ব্যাপার, আমি ভাবতাম যে একদিন একদিন ঠিক হয়ে যাবে। তো যাক, বাবু হওয়ার সময় ওদের বাড়িতে ছিলাম, ও টাকা পয়সা কম দিত বিদায় একটু কষ্ট হয়েছে তখন আমার। বাবুটা হওয়ার সময় ওদের তখন তো চেক আপ টেক আপ কোনো কিছু হয় নাই। তো ফার্স্ট বেবিটা তখন আমার মারা যায়। হ্যাঁ, ওটা মেয়ে বাবু ছিল, ফার্স্ট বেবিটা তখন মারা যায়। মানে বেবিটা কি হওয়ার সময় মারা হওয়ার যায়? সময় মারা যায়। আচ্ছা। পরে ওদের বাড়িতে কিছুদিন ছিলাম, থাকার পর আচ্ছা, এই সময়ের মধ্যে কি আপনার পড়াশোনা কোথায়? হ্যাঁ, পড়াশোনার তখন আমি তো মানে দ্বিতীয়বার আমি ইন্টারমিডিয়েট দিব। আচ্ছা, তখন ইন্টারমিডিয়েট আবার হ্যাঁ, দিবেন? আবার দিব, প্রিপারেশন এটাই চলতেছে। তারপর কিছুদিন যাওয়ার পর সুস্থ হয়ে তারপর আমি আবার ঢাকায় চলে আসি। আচ্ছা, বাবুটা যে হওয়ার সময় মারা গেল, আপনার শরীরে মানে ওটা কি প্রিম্যাচিউর বেবি ছিল? বাচ্চাটা আসলে এমন ছিল যে বাচ্চাটা আসলে সিজারের উপযোগী ছিল। আচ্ছা। ওটা চেক আপ করানো হয় না ওইভাবে, ওটার প্রতি মানে করি নাই, মানে ট্রিটমেন্ট করেন নাই? না না, চেক আপ বলতে কোনো সময় আলট্রা ইসি কোনো চেক আপই হয় নাই। ওরা নিয়ে গেছিল একটা গ্রামের সামান্য একটা ইয়েতে আর কি, মিশন বলে ওটাকে, সামান্য একটু চেক আপ হয়েছে। মানে পুরো আপনার প্রেগন্যান্সির টাইমে আপনাকে সেরকম কোনো চিকিৎসা দেওয়া হয় না 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 না, ওইরকম করে নাই। বা একটু যে মানে ভালো খাবার খাওয়ানো? তখন ওইটাও ছিল না। ওর মার কাছে টাকা ছিল না, ও দিত না। আর ও যে ইনকাম করতো, ওকে যদি বলতাম আমার কেমন লাগতো যে একটা আছে না যে সংসারে আমার এত টাকা আয় হয়েছে, এই টাকাটা তোমার কাছে রাখবো, আমরা একটু কিছু করবো, ও কোনো সময় বলতো না। আর ওকে জিজ্ঞেস করলে বলতো আছে, আমার টাকা আছে, ব্যাংকে আছে। ওইটা একটা কারখানা ছিল, প্লাস্টিক কারখানা, ওইটা কন্টেইনারটা এরকম বানাইতো আর কি। এগুলা অনেক সময় নকল হইতো বা এই সেই। আচ্ছা, যাই হোক, আপনার বাচ্চাটা মারা গেল, এটা হচ্ছে কি আপনাদের মানে যত্নের অভাবে। এটা কিন্তু আপনারও ক্ষতি হতে পারতো, কিন্তু আপনিও মারা যেতে পারতেন। আমিও তো খুব রিস্কে ছিলাম তখন, আমিও একটা খারাপ অবস্থানে ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি। আপনার মানসিক অবস্থাটা নিশ্চয়ই খুব খারাপ ছিল যে আপনার একটা বেবি হলো, সেই বেবিটা মারা গেল। হ্যাঁ হ্যাঁ, মানে তখন তো আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, এমনিতেই খারাপ, মানসিক অবস্থা সেটাও অবশ্যই খারাপ। সব দিক থেকে আমি মোটামুটি খুব একটা টেনশনে ছিলাম। তো মাঝখানে বলি যে আমার যে এটার মধ্যে আমার বাবার অবস্থানটা, আমার যে ছোট বোনটা ছিল ওকে আবার ঢাকায় পাঠাইছে, ও সোয়েটারের কাজ শিখে। ও 3-4 মাস কাজ শিখার পর কিছু টাকা দেয়, আর বাবার এটা দিয়ে সংসার চলছে। তারপর যখন আমি বাড়িতে থাকতাম, আমি দেখা যেত যে আমি 2 মাস 3 মাস এরকম থাকতাম, হয়তো ক্লাসের জন্য কলেজে ক্লাস করতে হতো। তো যাই পারতো দিত, 1500 2000, কোনো মাসে 500 দিত না এরকম। তো এইগুলো বলে বেড়াতো যে ও আমাদের ফ্যামিলিকে চালাই, অনেক টাকা দেয়। ও মাঝে মধ্যে আসছে বাজার টাজার করতো, এই জাস্ট এতটুকু। তো সবাই ভাবতো কি যে জামাই তো সংসার চালাইতেছে, কি ভালো জামাই, সবার মুখে কি প্রশংসা। অথচ এগুলা কিন্তু ওই নিজে নিজে বলে বেড়াতো। আর কি করতো যে আমি কি করতেছি এর কাছে ফোন দিত, ওর কাছে ফোন দিত। তখন একটা সবার মনে ছিল যে আমার হাজবেন্ড আমাকে ফোন না দিয়ে অন্যের কাছে জানতে চাইছে ব্যাপারটা কি, ও মনে উল্টা পাল্টা চলাফেরা করতেছে, এই কারণে এরকম হইতেছে। এরকম ধারণা হয়তো 3 জনকে ফোন দিলে একজনের মনে তো এটা আসতেই পারে। এই সুযোগটা কাজে লাগাইতো। মানে একজন ছিল আমাদের পাশের বাড়ি, ওর নাম ছিল, ও কি করতো ওই সুযোগটা কাজে লাগাতো। যখন ওকে ফোন দিত তখন বলতো হ্যাঁ ও তো এখনো আসে নাই, মানে একটা মিথ্যা কথা বলতো আর কি। আমার প্রতিবেশী, আমার লোকের বাড়ির প্রতিবেশী, ওকে আমি এতটাই বিশ্বাস করতাম, ওর আমার কষ্টটা সবটা ওকে শেয়ার করতাম যে আমার হাজবেন্ড দেখো, মানে আমার যেহেতু বড় ভাই নাই, যে প্রতিবেশী তো আমার হেল্পে আসতেই পারে, মানে শেয়ার করতাম। ও মিষ্টি মিষ্টি কথা বলতো, ও ভালো ছিল তখন আমার সাথে। কিন্তু আমি বুঝতাম না যে ও আমার এই দুর্বলতাটা বা যে আমার ব্যাপারে রং ইনফরমেশন দিতেছে, বা ও কিছু বললে এগুলো আমাকে ভুল বুঝাইতেছে যে আসলে ভুল ইনফরমেশন দিত। ওর সাথে ওর বেশি একটা কানেক্ট ছিল। হ্যাঁ, ওর সাথে একটা যোগাযোগ ছিল। ও আমার ব্যাপারে একটা মিথ্যা কথা বলতেছে, আবার আমারে বুঝাইতেছে তুই ওর সাথে তোর জীবন কাটবে না, এরকম ভাবে বুঝাইতো আর কি। আচ্ছা, এরকম ঘটে কিন্তু সবার লাইফে, সবার লাইফে না, অনেকেই এর শিকার হয়। যারা আসলে স্বামী স্ত্রী, সেই স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, বিশ্বাসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন সেখানে এই যে আপনার সাথে যেটা ঘটছে, আপনাকে খোঁজ না নিয়ে, আপনার ফ্যামিলিতে আপনার ব্যাপারে খোঁজ না নিয়ে বাইরের মানুষের কাছে দিল। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে বাইরের মানুষ কিন্তু সবসময় যে সবার ভালো চায় তা না। এটাও কারণ আছে, আমি বলতেছি। হ্যাঁ, এটা কারণ অবশ্যই আছে, আমি জানি। আমি একটু শেষ করে নি। আমি যেটা বলছিলাম যেটা ওয়ান কাইন্ড অফ হিউম্যান নেচার, যে মানুষের মোটামুটি ভালো চাচ্ছে না। তার মানে এই না যে সবাই এরকম, মানুষের মধ্যে অবশ্যই ভালো মন্দ আছে, কিন্তু সব ক্ষেত্রেই সবাইকে মানে আপনার খুব নিতান্ত ব্যক্তিগত ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে বা আপনার প্রেমিকার ব্যাপারে আপনি অন্য একজনের সহায়তা নিবেন, ইটস নট মানে ফেয়ার থিং। এটা মোটেও কোনো ঠিক কাজ না। এখানে মানে আপনি আপনার ন্যারোময় মানসিকতা পরিচয় দিবেন। এগুলো আশেপাশে ঘটে, যারা শুনছেন তাদের মধ্যে ঘটেছে কিনা জানি না। অনেক মানুষ শোনেন, কারো লাইফে কিছু হয়তো ঘটে যেতেও পারে এরকম। সবার লাইফে পার্সোনালি কিছু না কিছু ঘটে যা আমাদের গল্পের সাথে মেলে, যে কারণে আমি বলছি। সো এই জায়গাটাতে একটু বের হইতে হবে আমাদেরকে, যে খুব ব্যক্তিগত ব্যাপারে বা প্রেমিকা বউয়ের ব্যাপারে কারোর কোনো ইনফরমেশনের উপর ডিপেন্ড করেন না। যা বলার নিজেদের মধ্যে শেয়ার করেন। খোলামেলা আলোচনায় কিন্তু অনেক ঝামেলায় পরিষ্কার হয়, এতে করে অশান্তি দূর হয়,
করে শান্তি আসে। দ্যাটস ইট। জি, আপনি যেটা বলছিলেন যে এগুলোর পিছনে কারণ আছে, এখন দেখি কি সেই কারণটা। তো আমি ওর সাথে শেয়ার করতাম, আমাদের বাড়িতে আসলে কোনো কিছু ওকে বলতাম। তো তারপর যখন আমি দ্বিতীয়বার ইন্টারমিডিয়েট দিলাম তখন তো রেজাল্টটা ভালোই আসলো, 2010 এটা। আচ্ছা, তারপর আমি কলেজে ইয়াতে ভর্তি হব, তখন ও বলতেছে যে পড়াশোনা এখন আর লাগবে না। এতদিন খরচ আমি কি দিত না? খরচ টুকটাক হ্যাঁ দিত। টুকটাক দিত আর কি, ওই আমার জোরের উপর আর কি, ওই যে 500 হ্যাঁ যাই দিত ওইটাই। তো তারপর দেখা গেল যে তখন ও একবারে আপত্তি, আর ভর্তি হওয়াই যাবে না, যদি ভর্তি হস তাহলে তুই আমার এখান থেকে চলে যাবি, আমার এখানে থাকতে পারবে না, আমার ঘর করতে পারবে না, আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমি রাগ করে বলতাম যে ঠিক আছে আমি চলে যাব তোমাকে ছেড়ে, কিন্তু পড়া ছাড়বো না। রাগের মাথায় ওই জিনিসটা বলছিলাম। তো ও আমাকে এতদিন হয়ে গেল, 2008 বিয়ে হয়েছে, 9-10 2 বছর মোটামুটি চলে গেছে, এখনো কেন বোঝে না আমাকে। তা ও আমাকে কেমন বিশ্বাস করে, আমি তো ওকে খুব বিশ্বাস করি, একবারে যেন কোনো সন্দেহ করি না, বা ও যা বলতেছে ওর কথাই আমি বিশ্বাস করতেছি। তো যখন ও বললো, তো তখন বললো যে আমার কাছে টাকা নাই। তখন আমার বাবাকে ফোন দিলাম যে বাবা আমি তো ভার্সিটিতে ভর্তি হবো, এখানকার একটা ইয়াতে কলেজে, ওইটা ওইখানে আমি এডমিশনের জন্য আবেদন করলাম আর কি, পরীক্ষা দিলাম আর কি, ভর্তি পরীক্ষা যেটাতে ভালো আসলো, স্যারেরা বলতেছে তোমার ভর্তির পরীক্ষা রেজাল্ট ভালো হয়েছে। পরে ও এগুলা নিয়ে করতেছে, তো টাকা নয় ভর্তি করাবে না। বাবাকে ফোন দিলাম, বাবা 3000 টাকা ধানা করে আমার জন্য পাঠাইছে। ও বুঝতে পারছে যে টাকাটা আছে আমার কাছে, ও আমাকে বললো যে ঠিক আছে তুমি দাও, আমার একটা কাজে লাগাই, তারপর তোমাকে দিয়ে দিব, তুমি ভর্তি হবা। তো আমি বললাম যে ঠিক আছে, ও তো দিবেই। তার 3000 টাকা দিছি, ও কি জানি পাউডার কি জানি আনলো, বলতেছে যে না ওইটা আমার লস হয়েছে, এখন আমি দিতে পারবো না, টাকা নাই, লস করে ফেলছি। তখন আমি খুব খেপে গেলাম, অনেক রাগ হয়েছে আমার, যে আগে তুমি এইভাবে বলে নিচ্ছ, এখন আমার টাকা লাগবে। রাগারাগি শুরু করে এক পর্যায়ে ও আমার গায়ে হাত তুললো, আমাকে অনেক মারতো। তো আমার মনে আছে যে তখন এতটাই মারছিল যে আমি মানে অজ্ঞান হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। আচ্ছা, আমার মনে নেই কিছু যে আমি কোথায় ছিলাম, তখন খেয়াল করতে পারতেছি না। পরে লোক জড়ো হয়ে যেত যখন ও আমাকে মারতো না, চিল্লাচিল্লিতে মানুষ আসতো, যখন দেখতো আমার খুব খারাপ লাগতো যে এটা তো ঘরোয়া ব্যাপার, কেন এমন হচ্ছে আমার সাথে, আমি তো এমন জীবন চাই না যে আমাকে নিয়ে কেউ দেখবে মজা করবে। আমার মধ্যে এমন একটা ভালো ইচ্ছা ছিল, আর আমি কোথা থেকে কোথায় আসতেছি, না পারতেছি বাবাকে বলতে, না পারতেছি কাউকে বলতে। আর আমি বাড়িতে কাউকে বলতাম না, যে এলাকাতে গিয়ে বললে তো আমার নিজেরই দুর্নাম, যে আমার হাজবেন্ডের কথা আমি কিভাবে খারাপ বলবো, বা আমার শ্বশুর শাশুড়ি, আমি সবার কথাই ভালো বলতাম। যে কোনো সময় কেউ জিজ্ঞেস করলে হ্যাঁ ওরা আমাকে খুব আদর করে, ও আমার খুব কথা শোনে, যে পড়াশোনা করাইতেছে, ও তো দেখতে করতেছি মানুষে, কিন্তু আসলে যে ভিতরে কি হচ্ছে এগুলো আমি বলতাম না। ভাবতাম কি যে ঠিক হয়ে যাবে এমনিতেই, মানে ভাগ্যের উপর অনেকটা ছেড়ে দিতাম যে ঠিক হবে, এরকম একটা বিশ্বাস ছিল। খারাপ লাগতো নিজের কাছে যে এগুলো বলা যায় না, এটা আবার খুব ভালোই বুঝতাম যে এগুলা বলা যায় না, এগুলা খারাপ ব্যাপার। আচ্ছা। তারপর যখন আমি ভর্তি হলাম, জোর করেই আমাকে ভর্তির টাকা নিলাম। তো ভর্তি হইতে গেলাম, তখন দেখলাম যে ডেট ওভার হয়ে গেছে, ভর্তি নিবে না। তখন তো আরো আমি খুব কান্না করলাম। এখন ভাবলাম যে যা একটু সুযোগ পেলাম, তাও আবার এখন ভর্তি হতে পারবো না। তারপর পাশাপাশি একটা কলেজে খোঁজ নিলাম যে এখানে ভর্তি হওয়া যায় কিনা। পরে ওই কলেজ থেকে আবার ডাকছে যে ভর্তি নিবি। তো ভর্তি হলাম, স্যার বললো কোন সাবজেক্ট নিয়ে পড়বা তোমার ইচ্ছা। পরে আমি সমাজকর্ম নিলাম। ওখানে তো ভর্তি হলে তো টাকার ব্যাপার স্যাপার আছে কিছু। ও কি করতো, যাওয়া আসা খরচ দিত না। অনেকটা দূর থেকে আমি হেঁটে আসতাম, রোদের মধ্যে, একটা ছাতাও ছিল না আমার, অনেক রোদে হাঁটতাম, মানে হেঁটে আসতাম, আর অনেক কষ্ট হতো। তারপরে একদিন মনে আছে আমার যে কলেজের এই যে আইডি কার্ডের জন্য লাগবে আর কি, টাকা দিতে হবে, ওই দিনই লাস্ট ডেট, বলতেছে আজকে দিতে হবে। কত টাকা জানি, আর এটা কিসের জন্য 300 টাকা জমা দেওয়া লাগে। ওকে আমি এতবার ফোন দিতেছি, বলে যে আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না, বাস শেষ, এখন আমি কার কাছ থেকে টাকা নিবো, আজকে এই দিনই দিতে হবে। পরে আমি কি করলাম, পাশে একটা দোকান ছিল, ওইখানে আমার ফোনটা রাখি, যে ভাই আপনি আমার ফোনটা রাখেন, আমাকে 300 টাকা দেন, এখানে আমার 2টা সিম আছে, ফোনটা 300 টাকা দেন, না নিতে পারলে ওইটা আপনার, আর নিয়ে গেলে দিয়ে দিবেন। পরে 200 না 300 টাকা দিল, ওইটা দিয়ে আমি ওই দিন আইডি কার্ডের জন্য টাকা জমা দিলাম আর কি। পরে অবশ্য ওকে ফোন করতে করতে অবশ্য লাস্টে আসে, টাকা দিয়ে ফোনটা ছাড়িয়ে নি। আচ্ছা। তো এবার ভর্তি হলাম, সংগ্রাম করে ভর্তি হওয়ার পর দেখা যেত যে তখন আমার বাড়ির অবস্থাটা হলো কি, ওই যে বোনে চালাইতেছে ওইভাবেই, এর মধ্যে তো আমার বাবার এতগুলো ফ্যামিলি চালাতে গিয়ে টুকটাক একটু ধার দেনা হয়ে যায় আর কি। দেখা গেলো কিছুদিন পর আমার বোনটা চাকরি করার পর 1 বছর পরে ও একটা চয়েস করে বিয়ে করে ফেলে, পছন্দ করে ওর বিয়ে হয়েছে। তখন তো আর আমার ছোট যেটা, হ্যাঁ আমার ছোট যেটা, পরে যে আমার ছোট পরে 3 নাম্বারটা আর কি, ওকে কাজে দেওয়া হয় যে গার্মেন্টসে ও কাজ শিখবে, যে ও এইটা পরে। তখন মনে আছে যে একটু কষ্ট, যে ও পড়াশোনার জন্য মানে ফির জন্য এইটার ফর্ম ফিল আপের টাকাটা রেজিস্ট্রেশন করতে পারে নাই। আচ্ছা। পরে তখন ভর্তি হওয়ার পর কিছুদিন যাওয়ার পর তখন আমি আবার দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট। হ্যাঁ, আবার প্রেগনেন্ট। ওকে, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি এবং তারপরের ঘটনাগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে ফেরত আসছি। কেউ কোথাও, কারণ গল্পের খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আছি আমরা। সো প্লিজ আপনি শুরু করুন। আপনি তখন দ্বিতীয়বার প্রেগনেন্ট। হ্যাঁ, তখন তো কলেজ যাওয়া আসাটা কষ্টই হতো। আমি ওকে বই কেনার জন্য বলেও আমাকে কোনো টাকা টোকা দিত না। তো এইভাবেই ক্লাস করতে থাকতাম, বই ছাড়াই অন্যের বই নিয়ে।
তখন তো আমি প্রেগনেন্ট করলাম, একটু শারীরিক সমস্যা হতোই। তখন বাবু হওয়ার প্রায় সময় হয়ে গেছে, তখন আমি আমাদের বাড়িতে চলে আসি ভর্তি হওয়ার কিছুদিন পরে আর কি। তখন জন্ডিস এরকম ধরা পড়ে আমার, আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। মানে আমার সময় হওয়ার আগে আমার বাবুটা হয় আর কি। তখন আমার মনে হচ্ছে 7 মাস পূর্ণ হয়েছে, 8 মাসই হয়ে গেছে এরকম। তো বাবুটা হওয়ার পর আমি আমার বাবার বাড়িতেই, তখন তো বাচ্চাটা দুর্বল ছিল, অনেক ছোট। তারপর আমার অবস্থা খারাপ, আমার জন্ডিস, শরীর একবারে হলুদ হয়ে গেছে, যে দেখে বলা যে ও তো মারা যাবে, বাঁচবে না এরকম। বাবা দৌড়াদৌড়ি করে ডাক্তার আনে, ট্রিটমেন্ট হয় মোটামুটি একটু। এমন একটা অবস্থা ছিল যে বাচ্চা হলে তো সাধারণত গরম জিনিস খাইতে হয়, আর এদিকে আমার জন্ডিস, ঠান্ডা জিনিস খাইতে হয়। আমি কোনটা খাবো, ঠান্ডা নাকি গরম? তো যার পরে 7 দিনের দিন আমি বড় হসপিটালে ডাক্তার দেখানোর জন্য, আমাকে দেখে বলে আমি শুকিয়ে গেছি, একবারে চোখ মুখ হলুদ হয়ে গেছে, বলে যে ও তো মারা যাবে। তখন একটু মনে মনে ভয় পেতাম যে আসলে মনে হয় আমি বাঁচবো না, তো সবার মুখে মুখে উঠে গেছে এটা, আমার বাচ্চাটার কি হবে। তারপর ডাক্তার দেখালাম, ট্রিটমেন্টে মোটামুটি সুস্থ হলাম ভালোই। বাড়িতে কিছুদিন ফার্স্ট ইয়ার আর কি, তো ভার্সিটিতে কথা, তখন আর পরীক্ষা দিতে পারিনি। তো বাবুটা যখন হলো তখন কিছুদিন আমার বাড়িতে থাকার পর ওদের বাড়িতে গেলাম। থাকার পর বলতেছে যে আচ্ছা এখন তো বাবু হয়েছে, এখন তুই চলে গেলেও যাইতে পারিস, এখন তো তোকে আর কেউ বিয়ে করবে না। এইটা আমার মধ্যে লাগছে কি যে আমি আর এখানে একটা মুহূর্তের জন্য থাকবো না, ওর সাথে আমি আর সংসার করবো না। ও আমাকে এই কথাটা দেখি আমি ওকে নিয়ে বাঁচবো। আমার বাবু হয়েছে, ও আমাকে এভাবেই আটকাইতে চাইছিল যে পড়াশোনা করাবে না, বাবু হোক ঘরোয়া হোক, যাতে এভাবেই আমাকে বন্দি করতে চাইছে। ও আমাকে পাইছে নাকি, ও আমি খুব বেশি সুযোগ দিচ্ছি কেন, মানে এগুলা কেন ওকে আমি এত সুযোগ দিলাম, মানে নিজের উপরে খুব একটা রাগ হলো যে না আমি আর থাকবো না। বাবার বাড়িতে চলে আসি, ও তখন বাচ্চারা ছোট 7 মাসের, ওখানে বাবার বাড়িতে চলে আসি যে আমি আর ওখানে যাবো না, না করলাম। তখন আমার বাবার বাড়িতে দেখা যেত যে বাবার আর্থিক অবস্থাটাও আরো বেশি টানা টেনা হয়ে গেছে। ছোট 2টা বোনের কথা বলছিলাম, ওরা আবার প্রাইমারিতে প্লাস পাইছে। তো বাবার বাড়িতে এসে আমি কি করব, তখন তো আমি সংসারের একটা বোঝা, তো ছোট বাচ্চা, ওকে নিয়ে তো কিছু করতে পারবো না। তো আমাকে কি করতো, আমার জন্য চলে আসার জন্য করতো যে যেতে হবে, ওর সাথে আসতে হবে। তো আমি আসতে চাইতাম না, ও শুধু বারবার এটাই বলতো যে না যেতে হবে। ও আমাকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, আমি যাবো না, না করছি তো করছি। আমার কথা হলো আমি এতদিন কিছু বলি না, এখন আমি না করছি, ওইটাই আমার ফাইনাল। আমি ও যতই ভালো হোক, আমি আর ওখানে যাবো না। তখন ও তখন কিন্তু আমাদের বাড়িতে কেউ নাই, আমার বাবা আর আমার 3 নাম্বার বোনটা ঢাকা থাকে। পরে তখন আমি আমাদের বাড়িতে থাকবো না, আমার বাবার কাছে থাকবো। ও ওইখানে এসেও কিভাবে খোঁজ নিচ্ছে আমার কত বোন জামাই, ওর মাধ্যমে ওইখানে এসে ও আমাকে বিরক্ত করতেছে ওর সাথে যাওয়ার জন্য। তখন আমি কি করলাম, ওইখান থেকে পালিয়ে আমি মন চাইলো, বিরক্ত হলাম যে আমি যেদিকে মন চাই দিকে চলে যাবো, ডিভোর্স না হওয়া পর্যন্ত। ও তো আমাকে দিবে না, ও তো আমাকে এইভাবেই কষ্ট দিবে। আমি কোথায় গিয়ে কিভাবে টাকা পয়সা তো লাগিয়ে শুনছি। একটা ভাই ছিল, উনি আমাদের একটু দেখতো নিজের ভাইয়ের মতোই, ওকে শেয়ার করলে বলতো যে কোনো সমস্যা হলে আমাকে জানাস বাস। তখন আমার ছেলেটাকে কোলে নিয়ে একটা ব্যাগ নিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। ও এর মাঝখানে বলি যে আমার তো ভার্সিটির পড়া হলো না, 2 বছর চলে গেছে। তখন আমি ওপেনে আবার ডিগ্রিতে ভর্তি হলাম। তো ওইখানে একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, ওইখান থেকে বেরিয়ে পড়ে আমি কি করলাম, ওই ফ্রেন্ডকে ফোন দিলাম যে আমি তো বাসা থেকে বের হয়ে গেছি, আমার 2 চোখ যেদিকে মন চায় ওইদিকে আমি চলে যাবো না, তো মারা যাবো, আমি আর ওর কাছে যাবো না। বলে ও একটা ঠিকানা দিল, গিয়ে একদিন থাকার পর যে পরের ও তোমার আপন কেউ না, ওইখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আসার পর নামে একটা ছেলে আছে, ওর সাথে মাঝে মাঝে কথা হতো। তো ওকে ফোন দিলাম যে আমি তো এই বিপদে আছি আর কি। ওর বাবা মোটামুটি ভালো মানুষ, তো ওর ভাইটা তো বললো যে ওইখানে তুমি যাও, ওইখানে একদিন থাকো, তারপর দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। তো ওইখানে গিয়ে থাকলাম। ওইখানেও একটা নিজের প্রতি মানে একটা বোঝা মনে হইতেছে যে এখানেও কি করবে ওনারা আমার জন্য, আমার বাচ্চা আছে সাথে। তখন আমি উত্তর নর্থ টাওয়ার ওইটার সামনে আমি একটা ব্যাগের মধ্যে ওকে নিয়ে বসে আছি। কোথায় যাব, তো একটা মহিলা গাড়ি করে আসতেছে কারে, তো আমাকে দেখে বললো যে কি করবা তুমি, তখন রাত হয়ে গেছে, আমি কোথায় যাব কি না করব। তখন বলতেছে যে আমার সাথে চলো। তখন ক্যান্টনমেন্টে একটা বাড়িতে নিয়ে উঠলো আমাকে নিয়ে। প্রথমে ওটার সময় আমার ভয় লাগলো যে আমি কোথায় উঠতেছি। তো পুলিশের নাম্বারটা বানিয়ে আবার জোর সন্ধান পাইলে মানে পুলিশে বলছে যে ওকে নিয়ে যাইতেছেন, ওকে কিভাবে কি করবেন একটা নাম্বার দিয়ে যান, ওদের সাথে কন্ট্যাক্ট করলো। তো এখানে গিয়ে একদিন থাকার পর উনি আমাকে জিজ্ঞেস করলো, আমি আবার সাথে সাথে সবকিছু বলে দিলাম, বাবার নাম্বার দিলাম। তো উনি আবার কি করছে, আমার বাবাকে ফোন দিয়ে বলছে যে আমাদের এখানে আছে, আপনার মেয়েকে নিয়ে যান। তারপর আমার বাবা এসে এখান থেকে নিয়ে গেল। ও তো শুনছে ব্যাপারটা, ওর কিন্তু বাবার সাথে কন্ট্যাক্ট আছে, বাবাকে দুষতেছে যে আমার বাবা মনে হয় আমার সরাইছি মতো, বাবাকে প্রেশার দিতেছে যে আমার ছেলেকে এনে দেন। তারপর ও আবার আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। পরে আমি একজনের সহায়তায় আমি কি করলাম, আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। ওটা ওর বাড়িতে যাওয়ার পর বললাম যে এখন আমাকে ডিস্টার্ব করলে এটা আইনগত হবে না। এতদিন তো আমাকে বিরক্ত করছে যে আমি তার ওয়াইফ, এই সেই, এখন আইনগত হবে না। পরে চেষ্টা করলো যে ছেলেটাকে নিয়ে নিবে। তারপর আমি বললাম যে আমি ওকে দেব না, আইনের তো সম্ভবত যতটুকু আমি জানি নিতে পারবে না, 18 পর্যন্ত আমার কাছে থাকতে পারবে। বড় হয়ে যদি ও যেতে চায় তাহলে আমি ওকে দিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগ পর্যন্ত আমি ওর জীবনটা নষ্ট হতে দিব না। ওকে তো ছেড়ে দিবে, ওর তো রাস্তার একটা টুকাই হবে, এছাড়া আর কিছুই না।
তারপর ওকে আর দিলাম না, বাড়িতে থাকি। তখন তো এলাকায় আমাকে নিয়ে কথা আছে, আমি আসলে ভালো না, এত ভালো জামাই, আমি ওর গোল কেন করলাম না, আমি আসলে খারাপ, কারোর সাথে আমার অ্যাফেয়ার আছে। আর ওই যে কথা বললাম, ওই কুক কি করতো, ওকে বলতো যে এটা খারাপ মেয়ে ছিল, ও আমাকে ব্যবহার করতে চাইছিল ওর মতো করে। না তো ওর সাথে তো আমার জমি বাড়ি কোনো কিছু দিয়ে বিয়ে ছিল না, ও আমার কথা অপবাদ ও না এসে ছড়াইতো। যখন ওর স্বার্থে ব্যাঘাত ঘটলো, ও আমাকে বলতেছিল ওর একটা মেয়ে কিন্তু 10-এ পড়ে 9-এ পড়ে, ও আমাকে বলতো ওর ওয়াইফ নাকি ওর কথা শুনে না। ও আমাকে, বুঝতেই পারতেছি, ও আমাকে ইঙ্গিত করে বলতেছে যে ওর কথা আমি শুনতাম। আমি তো অবাক হয়ে গেলাম যে তোমাকে তো আমি সম্মান করি ওইভাবে ভাইয়ের মতো দেখি, তুমি এটা কি বলো, তোমার এত বড় ছেলে মেয়ে, ছেলেটাও বড়, তুমি এগুলা কি বলো। তখন ওর কথা শুনলাম না, ও কি করতো পাড়ায় পাড়ায় বলতো যে আমি ভালো না। তারপরে বাড়িতে থাকতাম, খুব খারাপ লাগতো যে মানুষ এরকম ওইরকম বলে। তখন আমি একটা ব্র্যাকে চাকরি নিই, ব্র্যাক প্রোগ্রামে। ওটাকে ছিল এলাকা ভিত্তিক কাজ, তো মানুষের নানান কথাবার্তার কারণে ওই কাজটা আমি ভালোভাবে করতে মন চাইতো না। তখন ভাবলাম যে টাকায় চলে আসবো, তো ডিসাইড করলাম যে ছেলেকে বাড়িতে রেখে আমি টাকায় চলে আসবো। ছেলের বয়স কত তখন? ওর বয়স এই তো 2.5 বছর, 3 বছর হবে। ছেলেকে কাছে মার কাছে বাবার বাড়িতে রাখলাম, মাই দেখাশোনা করে। আচ্ছা, তারপর ওকে ফার্স্ট ছেড়ে চলে আসলাম। আমার মানে মনে হচ্ছে যে আমার বুকের ভিতর থেকে যে আমার একটা প্রাণ, ওইটাকে আমি দূরে রেখে চলে আসতেছি। আমার খুব খারাপ লাগলো যে ও তো বাবা মা ছাড়া, আমি থাকলে তো মনে করতাম যে বাবা মা সব আদরে দিয়ে আমি ওকে বলিয়ে রাখতে পারতাম। তো ও খুব কান্না করতো, আসার সময় কান্না করতো যে মা চলে যেতেছে, ও তো বুঝে। আসলাম ঢাকায়, এসে আমি কি করবো, কোথাও কোনো কাজ খুঁজে পাইতেছিলাম না। একটা উপায় আছে, গার্মেন্টস, একটা গার্মেন্টস এ চাকরি নিলাম কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে। গার্মেন্টস এর ব্যবহারটা কেমন জানি, একটু ভুল ত্রুটিতে খারাপ আচরণ, বকাঝোরা। আমি ভাবলাম যে এইটা ছাড়া আমি অন্য কিছু করবো। তো পাশে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, ওইখানে কম্পিউটার শিখি। একটা ইয়েতে যে ল্যাবে, ডায়াগনস্টিক ল্যাব, একটা হসপিটাল, ওইখানে চাকরি নিলাম। ওইখানে কিছুদিন কাজ করার পর ওইখানে কলিগরা কেমন জানি একটু ছিল যে আমার সিনিয়র পার্সন, ওরা একটু অন্য চোখে দেখাতো। আমার উদ্দেশ্য ছিল আমি এখানে কাজটা করবো, শিখবো মনোযোগ দিয়ে। শিখার পর আমি অন্য জায়গায় আরেকটা কাজ দেখলাম, যেটা স্কুলে কম্পিউটারের পরে ওইখানে টাইপিং করা, প্রশ্নপত্র ছাপানো। তো এখানে স্কুলে তারপর আমার ছেলেটাকে নিয়ে আসি, কিছুদিন রাখি ওইখানে। ভাবলাম যে ওকে এখানে ভর্তি করাবো। তখন তো আমার বোন আর আমি দুইজন আছি, তো বোনেও ভালো ইনকাম চলে যেত, বাড়িতে টাকা দিতে পারতাম ভালোই। ও তো আমার এই যে 3 নাম্বার বোন, ওর প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা ছিল যে ও তো দুঃসময় আমার পরিবারের পাশে ছিল, যেটা আমি করতে পারি নাই, ওটা ও করতে পারতেছে। ওকে আমি খুব আদর করতাম। পরে ওর সাথে যারা চাকরি করে, ও কোনো একটা ছেলের সাথে ওর সম্পর্ক আছে। আমি বিশ্বাস করলাম না যে ওর কারোর সাথে সম্পর্ক আছে। তো পরে কিছুদিন যাওয়ার পর ওই ছেলের সাথে ওর বিয়ে হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তখন তো আমি একা পড়ে গেলাম। পরে বাড়িতে ফোন দিলাম, আমি বিয়ে করে ফেলছি। বাবা খুব কষ্ট পাইছে। আমি ওই দিন এত কান্না করছিলাম যে সারা রাত্র পর্যন্ত। আমি এত ভালোবাসতাম এদেরকে, ও আমাকে না জেনে কিভাবে গেল। তারপর যাক, তখন আমি কি করব, আমার এই সামান্য ইনকামে আমার ছেলেকে আবার আমি আমার বাবার বাড়িতে কি দিব আমি। তারপর কি করলাম, ওর ছেলেকে আবার বাড়িতে দিয়ে দিলাম। তখন আমার মাথায় একটা টেনশন আসলো যে বাবার যে এত টাকা ঋণ হয়েছে, এগুলো কিভাবে সম্ভব। তখন আমাদের এখানে একটা দাদা ছিল, দাদার সাথে আমি বললাম যে দাদা দেখেন, মানুষের তো কিডনি বিক্রি করা যায়, শুনি আমার একটা আমি কিডনি বিক্রি করে দেবো, তা কিছু টাকা হলে আমার ফ্যামিলির যাই কিছু হোক। পরে দাদা প্রথমে শুনে বলে যে কি ব্যাপার, কি কথা বলতেছিস, তুই জানিস কি বলতেছিস। পরে উনি আমাকে অনেক বোঝালো যে দেখ, তোর একটা ছেলে আছে, তোর যদি লাইফে তুই এরকম একটা কিছু করিস, তুই অসুস্থ হয়ে গেলে তোর ছেলেটাকে কে দেখবি, এখন তো বাবা মার কথা ভাবতে পারতেছিস, পরে তো কিছুই করতে পারবি না। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আসলেই তো ঠিক, আমি অসুস্থ হয়ে গেলে কে দেখবে আমার পরিবারকে, বাবাকে এত ভালোবাসি, সন্তানকে এত ভালোবাসি, তারপর তো আর কেউ থাকবে না। তারপর ঢাকায় আসলাম, ওটা বাড়িতে গিয়ে আর কি ওই আলোচনাটা হলো। চাকরিতে করতেছি, কিছু টাকা ওইটা দিয়ে সংসারে বাড়িতে দিলে আমি খুব টেনশনে থাকি, খুব কান্না করি যে আমি কি করবো। যেটা হয় স্বাভাবিক। এখন কি করছেন, ওই চাকরিটা এখনই করছেন? এখন না, এখন ওইটা করতেছি না। এখন কি অবস্থা সেটা বলেন। এখন আমি আছি একটা ডায়াগনস্টিক ল্যাবে, ওইটাতে রিসেপশনে আছি। ওটাতে নিজে চাকরি করছেন, নিজের খরচ বাড়িতে চলছে, সবকিছু চলছে বলতে কোনো রকম চলে। আচ্ছা, তো আমার বোন দুইটা যেটা বললাম, ওরা এসএসসিতে এবার কলেজে ভর্তি হবে, তো এক বোনকে নিয়ে আসছে এখানেই, আর এক বোনকে বাড়িতেই ভর্তি হবে। পড়াশোনার খরচ আপনি দিচ্ছেন? হ্যাঁ, আমি দিতেছি। তো আমার কথা হলো যে বোন, আমার স্বপ্নটা যেটা সত্যি হয়নি, ওটা আমার বোনের মাধ্যমে সত্যি হবে। যে আমি ওকে বলছি যে তুই ভালো করে পড়, আমি তোকে পড়াশোনা করাবো। এরপরে তো আপনার ছেলেটাও আছে? হ্যাঁ, ছেলেটাও আছে। ওকে আমি বাড়িতে দিচ্ছি, ও মাদ্রাসায় পড়াশোনা করতেছে। হ্যাঁ, ওকে আমার ইচ্ছা যে ওকে আমি হাফেজ বানাবো বা ওরকম ভাবে ওকে আমি বড় করবো, এটা আমার ইচ্ছা। যেখানেই পড়ান না কেন একেবারে পড়াবেন, শেষ পর্যন্ত পড়াশোনা। তো আমার এখন মনে হয় যে ছেলেটা দূরে, আমি এখানে যদি বড় হই, আমাকে বলে যে তুমি তো মা, তুমি তো আমাকে দূরে রাখছো, যদি ও কথাটা বলে আমি কিভাবে ওকে উত্তর দেবো, যদি আমাকে বুঝতে না পারে। আমি তো ওকে অনেক ভালোবাসি, মানে ভালোবাসা কি জিনিসটা, মানে বাবা, শুধু বাবার কথাটাই আমার মনে আছে যে আমার দাদু। আর যে দুইটা বোনের কথা বললাম, ওরা কেমন জানি বড় হয়ে গেছে, এখন নিজের মতামতটা, নিজের ভালো মন্দ বুঝতে পারে,
বিয়ের পর একটা মেয়ের স্বামীর বাড়িতে যাবে, স্বামীর ভালোবাসা এটা হলো না আমার জন্য। তারপর মাঝখানে বলবো যে হ্যাঁ একটা ছেলেকে ভালো লাগতো, ও মনে হতো কেমন জানি যে ও কথা ভালো, তারপর মনে হলো যে না ও আমাকে বোঝে না, বুঝে ফ্রেন্ডস হতে পারে, এছাড়া আর কিছু না। লাইফ পার্টনার হওয়ার মতো ও আসলেই না। যে এখন তো আমাকে ওইভাবে কেউ ভালোবাসবে না, আমার প্রতি জাস্ট একটা হয়তো মজা হতে পারে, টাইম পাস। এই জন্য আমি ওইটাকে মানে এই বিষয়টা আমার মাথার মধ্যে নাই যে আমার বিয়ে হবে, সংসার হবে, আমার একজন লাইফ পার্টনার আমার দরকার, এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। আমার বাবা এখনো কষ্ট করতেছে, বাবা বয়স হয়ে গেছে, আমার ভাই বোন গুলো পড়াশোনা করতেছে, আমি তাদের জন্য কিছুই করতে পারতেছি না। প্রতিনিয়ত এই টেনশনটা আমার মাথার মধ্যে কাজ করে। আমি কয়দিন আগ পর্যন্ত ভাবছি যে আমি আমার কিডনি বিক্রি করবো, এখন আমি কিছু পাইতেছি না। তো আমার জীবনের বিনিময়ে হয়তো যদি আমি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট পাইতাম তাহলে আমি হয়তো দিয়ে দিয়ে বাবাকে সুখী করতাম। আমার বাবা আমাকে এত ভালোবাসতো, আমার বাবার জন্য আমি কিছুই করতে পারতেছি না। এই কষ্টটা আমার করে করে খাইতেছে যে আমার ফ্যামিলি, আমার বাবা, আমার সন্তান, এদের জন্য আমি কিছুই করতে পারলাম না। আমরা অন্তত আমি বুঝতে পারছি আপনার অনুভূতিটাকে, এতটুকু বোঝার হয়তো সেই ক্ষমতাটুকু আমার আছে, এবং আমার লিসনাররা যারা এতক্ষণ শুনেছেন তারাও ঠিক অনুভব করছেন আপনার কষ্টটা কোথায়। কারণ শুরুতেই আপনি একটা কথা বলেছেন যে আপনি আপনার বাবাকে আসলে বাবার মুখে হাসি ফোটাবেন, এবং সেই ব্রত এখনো ধরে রাখছেন আপনি। অসাধারণ। মানুষ আসলে কোন একটা সিদ্ধান্তে মানে অটল থাকাটা এটা কিন্তু আসলে খুব কঠিন ব্যাপার। আর আপনার মধ্যে যে পড়াশোনার যে ইচ্ছাটাকে ধরে রেখে আপনি এত প্রতিকূলতার পরেও বিয়ে করেছেন, একটা সন্তান হয়ে সেই সন্তানটাও মারা গেল, তারপরে আপনি দ্বিতীয়বার পরীক্ষা দিলেন এবং তারপরে আপনি কলেজে ভর্তি হলেন, ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, 2 বছর পড়াশোনা করছেন, শেষ আর করা হয় নাই। এত কিছুর পরে শেষটা না হওয়াটাই স্বাভাবিক, বরং অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আরো আগে পড়াশোনা। তারপর ওই যে আমি জবেনে ভর্তি হলাম, ওইখান থেকে আবার ডিগ্রি ফাইনাল দিছি, ডিগ্রি পাস আপনি করেছেন। আচ্ছা, এতে আপনার সেই ব্রতটারই পরিচয় পায় এবং প্রবল মনের ইচ্ছা শক্তি যেটাকে আমরা বলি, সেই জিনিসটারই একটা প্রকাশ আপনি করেছেন এত প্রতিকূলতার পরেও। বাবার কাছ থেকে সমস্ত সাপোর্ট আপনি পাইছেন। যাই হোক, এটা আপনার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য যে কোনো একটা হবে, কিন্তু আপনার বাবার সাপোর্টের কারণেই কিন্তু আপনি একটা সঠিক পথে এখনো পর্যন্ত আছেন, কোনো এলোমেলো দিকে আপনি চলে যান নাই। এখন যে কথাটা আমি বলতে চাই, আপনার সন্তানটাকে কিন্তু প্রকৃত শিক্ষা আপনি দিতে পারেন, ঠিক যেভাবে আপনার বাবা আপনাকে দিয়েছিল। আপনার বাবার প্রত্যেকটা কথা যেগুলো ছোটবেলায় বলেছিল সবগুলো আমার মধ্যে এই ভয় যে আমার বাবা আমাকে যা শেখাতো, আমি তো আমার ছেলেটাকে যদি ওইভাবে মানুষ করতে না পারি তো ও তো ভুল করতে পারে। মন বলতে যে একটা কথা, সব সময় মনের দিক থেকে পানি পড়ে। আমি কাটতে ভুলে গেছি, সেটাই বলছি, আমার চোখ দিয়ে এখন পানি পড়ে। আপনার আমি মনে মনে কাঁদি, আর রাত্রে ঘুমাই যাও আমার মধ্যে এইগুলো ভাসে, আমার শৈশব, আমার স্বপ্ন, আমি কি বল করছিলাম, আমার কেন এমন হলো, আমার উদ্দেশ্যটাই কি ছিল, আমি কোথা থেকে কোথা আসলাম, আমি তো ভালো উদ্দেশ্য নিয়ে বড় হইতেছিলাম, তাহলে আমার ক্ষেত্রে কেন এমন করলো। মনটা এতটাই সবসময় কাঁদে যে আমার চোখ থেকে পানি পড়ে না এখন আর যখন আমি রাত্রে শুয়ে থাকি মনে হয় আমি কবরে আছি, আমার পাশে তো কেউ নাই, আমার সন্তান আমার করে নাই, আমার পরিবার, আমার বাবা সবাই ধরে আমি কবরের মধ্যে শুয়ে আছি একা একা। তো বলবো যে আজকে আমার বাবাকে বলতে চাই যে বাবা আমি তোমাকে এত ভালোবাসি, আজ পর্যন্ত বলি না বাবাকে যে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি জীবনও দিতে পারি। বাবা তোমাকে আমি সুখী করতে পারলাম না, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, আমার ভাই বোনের জন্য কিছু করতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। এখন আমার জীবনের বিনিময়ে বাবাকে কিভাবে সুখী করতে পারবো এটাই ভাবি। আর আসলেই বলার আছে যে এইটাই যে সবাই যেন তার বাবা মাকে খুব ভালোবাসে। আমাদের সন্তানরা যেরকম আমার কাছে আদরের, আমিও তো আমার বাবা মার কাছে আদরের ছিলাম, হয়তো এক সময় আমাকে ওইভাবেই দেখতো, কিন্তু বড় হয়ে গেছি বলে, বয়স্ক হয়ে গেছে বলে তাদেরকে যেন ফেলে না দেয়। খুব চমৎকার। আপনি এই কথাগুলো হয়তো আমি বলতাম, আপনি বলেছেন আপনার উপলব্ধি থেকে, এবং আসলেই তাই। আজকের গল্পের মেসেজ এটাই হোক যে বাবা মাকে যেন কেউ কোনোভাবে অবহেলা না করে। তাহলে বাবা মায়ের সাথে যে আচরণটা আপনি করেছেন ঠিক সেই ফিডব্যাকটাই বা সেটার প্রতিক্রিয়া আপনি পেয়ে যাবেন। এবং আজকের অতিথি ওর প্রতি আমার এই অনুরোধটা থাকবে, আপনি নিজে উপলব্ধি করছেন আপনার বাবা আপনার প্রতি যে দায়িত্বটা পালন করেছে, যে শিক্ষা নিয়ে আপনি এখনো পর্যন্ত বড় হয়েছেন, এখনো পর্যন্ত বেঁচে আছেন, এবং সেগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি কাজে লাগাচ্ছেন, আপনার সন্তানকেও কিন্তু সেই শিক্ষাটা আপনাকেই দিতে হবে। এবং আপনি একজন মেয়ে মানুষ হয়ে এত প্রতিকূলতা পেরিয়ে আজকে এই জায়গাটায় এসেছেন, পরিশ্রম করে কাজ করছেন, এবং সেখান থেকে আপনার বোনকে পড়াচ্ছেন, বোনদের পড়াশোনার খরচ দিচ্ছেন, ছেলের খরচ দিচ্ছেন, এবং বাবা মাকেও খরচ যোগাচ্ছেন, আপনি নিজেও বেঁচে আছেন। দ্যাটস গ্রেট। আপনি অনেক কিছুই পারেন, এবং এখনই আপনি ভেঙে পড়বেন না, কারণ এখন আপনার হাতে সময় আছে, আপনার বয়স 26। আপনার বাবাকে এখনো হাসি ফোটানোর সেই সুযোগটা কিন্তু আপনার হাতছাড়া হয়নি। আপনার জীবনের যে কষ্টটা, অনেকগুলো কষ্টের মধ্যে যে কষ্টটা, সেটা আপনি স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু সেই ডিভোর্সটা কিন্তু আপনিই দিয়েছেন।
সো আমি এতটুকুই বলবো যে আপনি ভেঙে পড়বেন না, মানসিক যে শক্তিটা নিয়ে এত দূর এসেছেন সেই শক্তিটাকে ধরে রাখুন এবং জীবনের শেষ পর্যন্ত লড়াই করে যান। আপনার বাবার মুখে আপনি হাসি ফোটাতে পারবেন। কারণ কেউ যদি কোনো একটা ব্রতকে ধরে রাখে, একটা এইমকে ধরে রাখে এবং সেটাকে একটা শক্তিতে পরিণত করতে পারে, যেমন আপনি অনেকটা পেরেছেন এবং বাকিটুকু আপনি পারবেন, যেটা বলছিলাম, এটাকে যদি শক্তিতে পরিণত করতে পারে তাহলে শেষ পর্যন্ত সেই জায়গাটা যেটাকে অ্যাচিভ করতে চায় সেই জায়গাটায় মানুষ পৌঁছতে পারে। আপনার জন্য এই শুভ কামনা রইল যেন আপনি আপনার বাবার মুখে হাসি ফোটাতে পারেন। আপনার যে স্বপ্নটা আপনি বলছেন পূরণ হয়নি, আপনি অনেক ভালো করে পড়াশোনা করতে চেয়েছিলেন, সেগুলো আপনার সন্তান এবং বোনদের মধ্যে দিয়ে করতে চান, সেই স্বপ্নটাও পূরণ হোক। আপনার জন্য এই শুভ কামনা।